উৎস কেক, মিষ্টি, বিস্কুট, চানাচুর সবকিছু নিয়ে গাড়িতে ফিরে এলো। রূপকথা তখনও জানলা দিয়ে মুখ ফিরিয়ে এক দৃষ্টিতে বাইরের কুয়াশা দেখছে। উৎস ড্রাইভিং সিটে বসে খাবারের ব্যাগগুলো পেছনের সিটে রাখলো। এরপর রূপকথার দিকে আর চোখে একবার তাকিয়ে দেখলো রূপকথা মুখ গোমড়া করে বসে আছে। উৎস গাড়ি স্টার্ট দিতে হালকা গলা বলল, সৌভিকদের বাসার কাছাকাছি চলে এসেছি, আর 10 মিনিট লাগবে। উৎসর কথাটা শুনে রূপকথা কোনো উত্তর দিল না, স্ট্যাচুর মতো বসে রইল। রূপকথার গোমরা মুখ দেখে উৎস মনে মনে হাসলো। উৎস বাম হাতটা বাড়িয়ে রূপকথার হাতের উপর রাখলো। হাতে উৎসবের ছোঁয়া পেতে মাত্র রূপকথা নিজের হাত সরিয়ে শালের নিচে লুকিয়ে ফেলল। উৎস এবার গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, কথা বলবে না আমার সঙ্গে? রূপকথা এবারও নিশ্চুপ। উৎস একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি আর কথা বলবো না, তবে সৌভিকের বাসায় গিয়ে আবার এমন মুখ ভার করে থেকো না। লোকে ভাবে উৎস যাওয়াত বউকে মারধর করে দাওয়াতে নিয়ে এসেছে। উৎস গাড়িটা সৌভিকদের বাসার পার্কিংয়ে রেখে গাড়ি থেকে নামলো। এরপর অন্য পাশে গিয়ে রূপকথার জন্য গাড়ির দরজা খুলে দিল। রূপকথা গাড়ি থেকে নামতে উৎস ওর সামনে দাঁড়ালো। এরপর সামনে চলে আসা পাশে চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলো, মাথা মোটা বলছি বলে রাগ করছো? আচ্ছা যাও, সরি, আর বলবো না। তোমার মাথা একদম চিকন, শুধু মেজাজটা একটু বেশি, ওই আর কি। আমাদের বাসায় রোমান্স করার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। সৌভিকের কথা শুনে উৎস রূপকথার কাছ থেকে সরে আসলো। এরপর সৌভিককে বলল, পিছনের সিট থেকে জিনিসগুলো নামিয়ে নে। সৌভিক দারোয়ানকে ডেকে বলল, মামারা জিনিসগুলো একটু বাসায় দিয়ে আসুন। এরপর দুজনে জিনিসগুলো সৌভিকের ফ্ল্যাটে দিয়ে আসলো। সৌভিক উৎসুকে বলল, ভাবিকে নিয়ে আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে, এবার। এরপর তিনজনে লিফটের দিকে হাঁটা ধরল। উৎস আলতো হাতে রূপকথার হাতটা নিজের হাতের মুঠোয় ধরে আছে। এতে অবশ্য রূপকথার কোনো প্রতিক্রিয়া দেখালো না। উৎস সৌভিককে জিজ্ঞেস করলো, রৌনক আর সাহিব আসছে? সৌভিক বলল, হ্যাঁ, তোরাই সবার শেষে আসছিস। উৎস বলল, শেষে আসলে মেহমানদারি বেশি পাওয়া যায়। সৌভিক বলল, শোন না বন্ধু, আরেকজন স্পেশাল মানুষ আসছে। উৎস জিজ্ঞেস করলো, কে? সৌভিক বলল, সৃষ্টি, মনে আছে ওর কথা? উৎস বিরক্ত হয়ে বলল, তোর ওই গায়ে পড়া ছ্যাঁচড়া শালিটা? সৌভিক হেসে বলে, হ্যাঁ। উৎস বলল, ওকে আমার থেকে দূরে থাকতে বলবে, আমার বউ আছে। সৌভিক বলল, আচ্ছা বলবো। উৎস আর সৌভিকের মাঝে রূপকথা নিজেকে কাবাবের হাড্ডি মনে হচ্ছে। এরপর তারা সৌভিকের ফ্ল্যাটে চলে গেল। উৎসকে দেখে সৌভিকের ছেলে সানিম দৌড়ে এসে তার কোলে উঠে গেল। বললো, আঙ্কেল তুমি এসে গেছো? উৎস সানিমকে কোলে নিয়ে বললো, এসেছি তো। কেমন আছো তুমি? সানিম বলল, শানিম একটু ভালো নেই, বাবা শানিমকে খেলনা কিনে দেবে বলে বাইরে নিয়ে গেছিলো, এরপর যা তা করেছে শানিমের সঙ্গে। শানিমের এমন কথা উৎস না হেসে পারল না। শানিম উৎসের পাশে রূপকথাকে দেখে জিজ্ঞেস করলো, ওকে? উৎস বললো, আমার বউ। শানিম অবাক হয়ে বললো, এত সুন্দর একটা মেয়েকে তুমি বিয়ে করে নিয়েছো? উৎস বললো, কেন, আমি কি সুন্দর মেয়ে বিয়ে করতে পারি না? আসসালামু আলাইকুম ভাইয়া। জুইয়ের গলার আওয়াজ শুনে উৎস তার দিকে তাকালো, বললো, ওয়ালাইকুম সালাম, কেমন আছো জুই? জুই হেসে বলল, ভালো আছি ভাইয়া। এরপর জুই রূপকথাকে বলল, আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? জুইয়ের মুখে ভাবি ডাক শুনে একটু বিব্রত হলো রূপকথা। তারপর মুখে হালকা হাসি রেখা টেনে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জুই বলল, আলহামদুলিল্লাহ ভালো। রৌনক ভাইয়া, সাহেব ভাইয়া ওনারা ভাবিদের নিয়ে ছাদে গেছেন, আমি ডেকে দিচ্ছি, বসেন আপনারা। উৎস হানিমকে কোলে নিয়ে রূপকথার হাত ধরে লিভিং রুমে গিয়ে বসলো। এরপর জুই আন্টিকে জিজ্ঞেস করলো, আন্টি কই? জুই বলল, আছে, আম্মা নামাজ পড়ছে। এরপর জুই বাসায় হেল্পিং হ্যান্ডকে লতাকে বলল, লতা, আপা ভাইয়াদের নাস্তা দিন, আমি একটু ছাদ থেকে আসছি। উৎস বলল, এই শরীর নিয়ে বিচলিত হচ্ছে কেন, বসো এখানে, ওরা আস্তে ধীরে আসুক। জুই কিছু না বলে হেসে চলে গেল। শানিম রূপকথাকে জিজ্ঞেস করলো, তুমি সত্যি আঙ্কেলকে বিয়ে করে নিলে? রূপকথা বলল, না, আমি সিঙ্গেল। শানিম বলল, তাহলে তোমাকে বড় হয়ে আমি বিয়ে করব। উৎস বলে, এই কি বলছিস তুই? বাপের মতো আমার জিনিসের উপর নজর দিস কেন? তোর সঙ্গে না ডিল করছি না তোকে মেয়ে জামাই বানাবো, তাহলে তুই শাশুড়িকে বিয়ে করতে চাইছিস কেন? সানিম বলল, তোমার মেয়ে কবে আসবে? যেদিন তোমার আঙ্কেল ঠিকঠাক বিড়াল মারতে পারবে সেদিন। দরজায় রৌনকের কথা শুনে উৎস রূপকথা সানিম সেদিকে তাকালো। দেখলো রৌনক আর তার বউ নাফিসা দুজনে তাদের দিকে এগিয়ে আসছে। রৌনকের এমন লাগামহীনতায় মেজাজ খারাপ হলো উৎসের। অন্যদিকে রূপকথাকে তোর লজ্জায় মণিমণি অবস্থা। এবার নীরবতা ভেঙে সানিম বলল, আঙ্কেল বিড়াল মারবে কেন? আঙ্কেল কি তোমাদের মতো পচা? উৎস হেসে বলল, ঠিক বলছো বাবা,
আচ্ছা, তোমার জন্য যে গিফটটা নিয়ে এসেছি সেটা কি তুমি দেখেছো? না দেখলে এক্ষুনি গিয়ে দেখে আসো। সানিম উৎসের কোল থেকে নেমে বাইরে চলে গেল। গিফটের কথা শুনে তার আর মন এখানে টিকছে না। সানিম যেতে রৌনক উৎসকে বলল, বাচ্চাদের সামনে এগুলো কোন ধরনের আর কি। রৌনকের কথা পাত্তা দিল না দিয়ে রূপকথার দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? রূপকথা বলল, জি ভালো আছে, আপনি? রৌনক বলল, ভালো। এরপর রৌনক নাফিসার সঙ্গে রূপকথার পরিচয় করে দিল। আর একটু পর তাদের সঙ্গে সাইব ও তার ওয়াইফ তিথি এসে যোগ হলো। কিছুক্ষণ পর সৌভিকের মা সবার সঙ্গে দেখা করে গেলেন। ভদ্রমহিলার আন্তরিকতা দেখে রূপকথা আপ্লুত হয়ে পড়ল। আর ভদ্রমহিলাকে দেখতে কিছুটা রূপকথার বড় খালামণির মতো লাগছে। আর এই উৎস আড্ডার মাঝখানে হঠাৎ পেছন থেকে সৃষ্টি সে ভয়ঙ্কর কণ্ঠ শুনে উৎস রূপকথার দিকে আরেকটু চেপে বসলো। সবার সামনে উৎসের এমন কাণ্ডে রূপকথার লজ্জা পেল। মিনমিনে বলে, কি করছেন, সবাই দেখছে তো? উৎস একইভাবে মিনমিনে বলে, প্লিজ বাঁচাও। এরপর সৃষ্টি উৎসের পাশে বসে বলল, কতদিন পর তোমায় দেখলাম, তোমায় কেমন আছো ডিয়ার? উৎস বলল, ভালো ভালো, আপনি? সৃষ্টি বলল, ও ডিয়ার, আপনি করে বলছো কেন? উৎস কোনো উত্তর না দিয়ে উল্টো রূপকথার দিকে তাকিয়ে রইল। আমার ওয়াইফ রূপকথা জওয়াত। মুহূর্তে সৃষ্টির মুখটা কালো হয়ে গেল। বলল, তুমি বিয়ে করেছো? উৎস বলল, জি। সৃষ্টি বলল, অথচ আমি তোমাকে পছন্দ করতাম? সৃষ্টির কথায় রূপকথা বড় বড় চোখ করে উৎসের দিকে তাকালো। মনে মনে বলল, জামাই, আজ তোর খবর আছে, তুই শুধু আজ বাসায় চল। এই সময় সাহেব গলা খাঁকড়ে দিয়ে বলল, তোমার কাশ্মীরি উল আর কোথায় পাগলের চুল? সৃষ্টি বলল, এক্স্যাক্টলি। পরিস্থিতি সামাল দিতে জুই বলল, সৃষ্টি আপু, তোমাকে খালামণি ডাকছে। মন খারাপ করে সৃষ্টি উৎসকে আসছি বলে চলে গেল। সৃষ্টি জুইয়ের বড় খালার মেয়ে। সৃষ্টি চলে যেতে রৌনক বলল, তুই বরং তোর বউয়ের কোলে উঠে যা। রৌনকের কথায় উৎস একটু সরে বসলো। সৌভিক বলল, তোর বিয়ের খবর শুনে সৃষ্টি আপা আজকে সেই একটা সেন্টি খেলো। সাহেব বলল, সৃষ্টি আপাকে কিন্তু দেখতে খারাপ না, আমাকে পছন্দ করলে তো আমি সেই কবে। সাহেবের কথা শোনা শেষ হওয়ার আগে তিথি তাকে ধমক দিয়ে বলল, কি করতে তুমি? সাহেব বলল, তোমার দাদাকে বিয়ে করিয়ে দিতাম। মুহূর্তে লিভিং রুমে সবাই হেসে উঠল। রূপকথা মুখ চেপে হাসছে। আর সেই হাসিটায় মুগ্ধ হয়ে দেখছে উৎস যাওয়াত। উৎসের এমন চাহনি এড়ালো না সৌভিকের, তাই সবার সামনে বলেই বসলো, আর কোথাও দেখবি, নজর লাগবে তো? উৎস বলল, নিজের জিনিসের উপর নিজের নজর লাগে না। সৌভিক বলে, তাই বলে এভাবে তাকিয়ে থাকবি? উৎস বলে, আমার বউয়ের দিকে আমি তাকাবো, তাতে তোর কি? সৌভিক বলে, আমার কিছু না, তবে আমার থেকে দেখেও তো শিখতে পারিস, একটু ভদ্র হতে পারিস। সাহেব বলল, তুই যে কতটা ভদ্র সেটা তো জুইয়ের অবস্থা দেখেই বুঝেছি। সৌভিক বলল, আল্লাহর দান, আমি কি করব? সাহেব বলল, হ্যাঁ, সবই তো আল্লাহর দান। উৎস বলল, তোদের কাছে এসব ফালতু কথা ছাড়া আর কিছু নেই? সৌভিক বলল, ও আচ্ছা, তোদের না একটা জিনিস দেখাবো বলছি, চল স্টাডি রুমে দেখাই। উৎস রূপকথাকে বলল, তুমি নাফিসা আর তিথির সঙ্গে বসো, আমি একটু পর আসছি। রূপকথা হালকা করে মাথা নাড়ল। এরপর উৎস, সৌভিক, রৌনক আর সাহেব স্টাডি রুমে দিকে চলে গেল। নাফিসা রূপকথাকে জিজ্ঞেস করল, ভাবি, আপনি কি এবার এসএসসি পরীক্ষা দিবেন নাকি সামনের বছর? রূপকথা বলল, সামনের বছর দিব আপু। আর আপনারা আমাকে ভাবি না ডেকে নাম ধরে ডাকলে আমি খুব খুশি হব। তিথি এসে বলল, একটা ডাকলেই হলো। নাফিসা তিথিকে জিজ্ঞেস করলো, ভাবি, শাহজাদকে কি হোস্টেলে দিয়ে দিয়েছেন নাকি? তিথি বলে, না আপু, সামনের বছর দেবো। কোথাও গেলে ও দুষ্টুমি করে, তাই আজকে মায়ের কাছে রেখে এসেছি। নাফিসা বললো, এবছরে হোস্টেলে না দেওয়াই ভালো করছেন ভাবি। আমার এক বোনের ছেলে শাহজাদের বয়সে, ওকে হোস্টেলে দিয়েছে। এখন ছেলেটা রোজ বাসায় আসার জন্য কান্নাকাটি করে, এটা পড়ালেখারও ক্ষতি হচ্ছে। এদের দুজনের সাংসারিক আলাপ শুনে রূপকথার মেজাজ খারাপ হলো। মনে মনে বলল, আমাকে মাঝখানে বসে এসব সাংসারিক আলাপ করার কোনো মানে হয়? যত সব। তিনি রূপকথাকে জিজ্ঞেস করলেন, বাচ্চা কাচ্চা নিয়ে কি ভাবলে? রূপকথার সোজা সাপটা উত্তর, কিছুই ভাবছি না। নাফিজা বলে, বিয়ে 7-8 মাস হতে চললো, এখনো বেবি নিয়ে কিছু ভাবনি? রূপকথা এবার লজ্জা পেল, গলা নামিয়ে বলে, না। নাফিজা বলল, আমার মতো বোকামি করো না, পরে পস্তাতে হবে। রূপকথা কিছু বলল না। তিথি বলল, ভাইয়া হয়তো রূপকথাকে সময় দিচ্ছে। এরপর রূপকথাকে জিজ্ঞাসা করলো, তোমার 18 বছর হয়েছে তো নাকি হয়নি? রূপকথা বলল, না, আর কয়েকদিন বাকি আছে। রূপকথার এমন কথা শুনে নাফিসা আর তিথি দুজনে অবাক হলো, সঙ্গে লজ্জা পেল। তিথি বলল, আগে বলবে না তোমার 18 হয়নি? রূপকথা বলল, আপনারা তো আগে জিজ্ঞাসা করেননি, কীভাবে বলবো? এর মধ্যে সৌভিক এসে বলল, ভাবিরা খেতে আসেন। ডাইনিং টেবিলে সবাই একসঙ্গে খাবার খাচ্ছে। সৌভিকের মা একটু পর পর রূপকথা প্লেটে এটা ওটা তুলে দিচ্ছে। তা দেখে রূপকথা অসহায় দৃষ্টিতে উৎসর দিকে তাকাচ্ছে।
রূপকথা অবস্থা বুঝে সৌভিকের মাকে বলল, আন্টি ওকে আর কিছু দিয়েন না, ও একসঙ্গে এত কিছু খেতে পারবে না। সাহেব বলল, ভাবি কি একেবারে বলছে উনি খেতে পারবে না? তাহলে তুই কেন আগ বাড়িয়ে কথা বলছিস? রূপকথা বলল, উনি ঠিকই বলছেন ভাইয়া, আমি সত্যি এত খাবার একসঙ্গে খেতে পারবো না। এরপর সৌভিকের মাকে বলল, আন্টি আর দিয়েন না প্লিজ। এরপর কেউ আর রূপকথাকে কিছু নেওয়ার জন্য জোর করলো না। মাছের কাঁটা বেছে রূপকথার প্লেটে তুলে দিতে দিতে রূপকথার রাগ হলো। মনে মনে হলো, আমাকে লজ্জা দেওয়া ওস্তাদ, সবার সামনে এমন বিবৃতিকর পরিস্থিতিতে ফেলা কি দরকার? একদিন না মাছ খেলে কি হতো? রূপকথার প্রতি উৎসের এমন যত্ন দেখে নাফিসা বলল, দেখো রৌনক ভাইয়া কি সুন্দর করে রূপকথাকে কাটা বেছে মাছ খাচ্ছে, আর তুমি কখনো আমাকে এইভাবে খাওয়াইছ? রৌনক বলল, ও ওর বউ এখনো ছোট, তাই ও কাঁটা বেছে দিচ্ছে। তুমি কি ছোট? তুমি যদি ছোট হও তাহলে আমি কেন তোমার কথা শুনে চলি? নাফিজা বলল, হয়েছে চুপ, আর বলা লাগবে না। তুমি মুখ খুলে আমার ইজ্জত নিয়ে টানাটানি। এদের দুজনের কাণ্ড দেখে সবাই হেসে উঠল। রূপকথা লজ্জা সরম পাশে রেখে সবার সঙ্গে হাসলো। বিকেলে সৌভিকের মা কাউকে ছাড়লেন না, সবাইকে জোর করে রেখে দিলেন। বললেন, রাতে খেয়ে যাবেন, এর আগে কাউকে যেতে দেবেন না। তাই বিকেলে কেউ যেতে পারবে না। রাত 9টার দিকে সবাই ডিনার করে যার যার বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিল। সৌভিকের মা উৎসুকে বলল, বাবা আজ রাতটা থেকে যাও, রূপকথা এত মিষ্টি একটা মেয়ে, ওকে আমার ছাড়তে ইচ্ছে করে না। ওসব বলে, আসলে আন্টি কালকে সকালে আমরা চট্টগ্রামে রওনা হব, আমার খালাতো বোনের বিয়ে, না গেলে রূপকথা অবশ্যই রেখে যেতাম। সৌভিক বলল, জানি তো কেমন রেখে যেতা হয়েছে, আর গাল মারতে হবে না, চল বেরিয়ে পড়। এরপর সবাই একে একে বিদায় নিল নিজেদের বাসায় উদ্দেশ্যে। বাসায় ফেরার পুরো পথ রূপকথা একটা কথাও বলল না। কয়েকবার কথা বলার চেষ্টা করে ব্যর্থ, শেষে ঠিক করলো বাসায় গিয়ে ঠান্ডা মাথায় কথা বলবে। গাড়ি গ্যারেজ পার্ক করে নামলো। অন্য পাশ দিয়ে রূপকথাও গাড়ি থেকে গায়ে শাল সামলে নেমে পড়লো। এরপর উৎসর হাত থেকে বাসার চাবিটা নিয়ে গটগট হেঁটে ভেতরে চলে গেল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে রূপকথার পেছনে হাঁটা দিল। রূপকথা বাসায় ঢুকে নিজেদের রুমে এসে দরজা আটকে দিতে চাইল, কিন্তু তার আগে বাধা দিল। বলল, আরে আমাকে না ঢুকে দরজা লাগিয়ে দিচ্ছ কেন? উৎসের কথা শুনে রূপকথা দরজা থেকে হাত সরিয়ে নিল। এরপর বিছানায় গিয়ে বসলো। রুমে ঢুকে রূপকথার সামনে দাঁড়িয়ে বলল, অনেক তো হলো, এবার বলো তো দোষটা কি আমার? তোমাকে মাথা মোটা বলছে এটাই? আরে ওটা তো ভালোবেসে বলছি, বোঝো না কেন? রূপকথা মুখ তুলে উৎসর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, ভালোবেসে কেউ কাউকে মাথামোটা বলে, তাও আবার রেগে? আপনার কি ধারণা আমি কিছু বুঝি না? বলল, আমি যা বোঝাতে চেয়েছি তা ছাড়া তুমি দুনিয়া বাকি সব কিছু বোঝো। রূপকথা বলল, আপনি কি আমাকে ছোট বাচ্চা মনে করেন যে মুখে যা আসবে তাই বলবেন? এবার রূপকথার পাশে বসে তার দুই হাত নিজের মুঠে নিয়ে বলল, ছোট ভাবার কিছু নেই, তুমি আসলে ছোট। আর আমি চাই তুমি চিরকাল আমার কাছে এমন ছোট হয়ে যাও। তোমার চঞ্চলতা, তোমার এতটুকুতে রেগে যাওয়া, এগুলো আমার চোখে তোমার সৌন্দর্য। রূপকথা হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। মুখ ঘুরিয়ে বলল, জাওয়াত সাহেব চাটুকারিতে শিখছেন কোথা থেকে? বলল, শিখেছি একজনের কাছ থেকে, তবে তার নাম বলবো না, কারণ সে একটুতেই রেগে যায়। উৎসের কথায় রূপকথা না চাইতেও হেসে ফেল। বলল, হাসছি বলে ভাববেন না, মাফ করে দিছে। কান ধরে বলল, সরি সরি, এই যে কান ধরছি, আর কখনো মাথা মোটা বলবো না। রূপকথা বলল, ঠিক আছে এবার কান ছাড়েন, আর হ্যাঁ, আজকের এই কান ধরা যেন মনে থাকে। বলল, ঠিক আছে ম্যাডাম, মনে থাকবে। রূপকথা এবার উৎসের কাঁধে মাথা রেখে শান্ত হয়ে বসলো। একটু আগেই যেখানে তুফান বয়ে গেছে সেখানে এক স্নিগ্ধ শান্তি। রূপকথা চুলে হাত বুলিয়ে বলে, হয়েছে, এবার উঠে ফ্রেশ হয়ে নাও। এত ভারী শাড়ি পরে আর কতক্ষণ বসে থাকবে? রূপকথা উঠে বলল, যাচ্ছি, আপনিও ফ্রেশ হয়ে নিন। এ বলে রূপকথা জামাকাপড় চেঞ্জ করতে চলে গেল। রূপকথা যেতে চেঞ্জ করে নিল। রূপকথা ফ্রেশ হয়ে এসে দেখে রুমে নেই, নিশ্চয়ই নিচে গেছে। এই ভেবে সে খোঁজ করলো না। চুল ছেড়ে দিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। পরনে সাদা আর বেবি পিঙ্ক কম্বিনেশন পিজে সেট। ঠান্ডায় শরীর কাঁপছে, তবুও ভালো লাগছে। বাইরে কুয়াশার কারণে ল্যাম্পপোস্টের আলো আবছা। কিছুক্ষণ পর 2 কাপ ধোয়া ওঠা কফি নিয়ে রুমে এসে দেখে রূপকথা নেই। বুঝলো ব্যালকনিতে আছে, তাই সেও সেখানে গেল। এই ঠান্ডার মধ্যে ব্যালকনিতে কী করছো? পেছনে কণ্ঠ শুনে রূপকথা তাকালো। তার দিকে কফির কাপ বাড়িয়ে দিল। রূপকথা কাপটা হাতে নিয়ে চুমুক দিয়ে বলল, বাইরের পরিবেশটা দেখুন কি সুন্দর। কফির কাপটা ব্যালকনির টেবিলে রেখে পিছন থেকে রূপকথাকে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে বলল, ঠান্ডা
গেলে তখন লেগে গেলে তখন কি হবে? রূপকথা ঘুরে গ্রিলে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, কি আর হবে? আপনি সেবা যত্ন করে সুস্থ করবেন। উৎস নাকে নাক ঘষে বলল, আচ্ছা তারপর? রূপকথা বলল, তারপর আর কি? আপনার কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। উৎস বলল, অলরেডি নিচে 1 কাপ খেয়ে এসেছি, এটা অপশনাল। এরপর গভীর নীরবতা, কেউ কোনো কথা বলছে না। রূপকথা নিজের মাথাটা উৎসের চওড়া বুকে সঁপে দিল। উৎসের হার্টবিট আজ যেন একটু দ্রুত, যা রূপকথা স্পষ্ট টের পাচ্ছে। পরদিন উৎস আর রূপকথা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিতে দিতে প্রায় 11:30 বেজে গেছে। কাল রাতে কিছুই গোছগাছ হয়নি। আজ সকালে উঠে সব গোছগাছ করেছে দুজন মিলে। গাড়িতে পাশাপাশি বসে আছে দুজনে। উৎস ড্রাইভ করছে আর রূপকথা তার পাশে চুপচাপ বসে আছে। উৎস রূপকথাকে জিজ্ঞেস করলো, খিদে লেগেছে? রূপকথা বাইরের দিকে তাকিয়ে বলল, হুম। উৎস বলল, সকালে মাত্র 1 পিস ব্রেড খেয়েছো, তারপরে খিদে লাগেনি বলছো? রূপকথা এবার উৎসের দিকে তাকালো, বলল, সত্যি খিদে লাগেনি। উৎস আর কিছু বলল না। রূপকথা বলল, চট্টগ্রামে যেতে আর কতক্ষণ লাগবে? অলরেডি 12:30 বেজে গেছে। উৎস বলল, রাস্তায় কি জ্যাম দেখেছো? রূপকথা বলল, হুম। উৎস বলল, এই জ্যামের উপর নির্ভর করছে আমরা কতক্ষণ চট্টগ্রামে গিয়ে পৌঁছবো। রূপকথা বলল, ধুর, ভাল লাগে না। উৎস বলল, গাড়িটা সাইড করে দাঁড় করবো, কোথাও একটা নেমে বসবে। রূপকথা বলল, না না, লাগবে না। উৎস বলল, বলেছিলাম শাড়ি পরো না, লং জার্নি সামলাতে পারবে না। কে শুনে কারো কথা? এখন বুঝো কেমন লাগে? রূপকথা বলল, আমি জানতাম নাকি এই শীতের মধ্যে এত গরম পড়বে? উৎস বলল, ঠান্ডা পানি খাবে? রূপকথা বলল, গাড়িতে তো নেই। উৎস বলল, এই যে পাশেই দোকান, এনে দিব? রূপকথা বলল, আনলে আনেন। উৎস আর কিছু না বলে গাড়ি থেকে নেমে পাশের দোকানটায় ঢুকলো। এরপর ঠান্ডা পানি, ডিম সিদ্ধ, কলা, ব্রেড এসব নিয়ে আবার গাড়িতে উঠে বসলো। উৎস গাড়িতে বসতে রূপকথা বলল, আমাদের গাড়িটা আরেকটু সামনে বা পিছনে নিলে ভালো হতো না? উৎস জিজ্ঞেস করলো, কেন, কী হয়েছে? রূপকথা বলল, রোদের মধ্যে গাড়িটা দাঁড়ায়, তাই তো এসির মধ্যে এভাবে ঘেমে একাকার হয়ে যাচ্ছে আমি। উৎস বলল, সামনে পিছনে সব ব্লক হয়েছে। রূপকথা বলল, অসহ্য লাগতেছে আমার, এর আগে কখনো লং জার্নি করিনি তো। উৎস বলল, ভুল বললে, এয়ারে চলে আসা উচিত ছিল, তাহলে আর এত ঝামেলা হতো না। লাস্ট কয়েকদিন কাজের এত চাপ ছিল যে এয়ারের কথা মাথায় আসেনি। রূপকথা বলল, আচ্ছা বাদ দেন, কিচ্ছু হবে না, একদিনে তো। উৎসের হাতে থাকা খাবারের প্যাকেটটা রূপকথার দিকে বাড়িয়ে দিয়ে বলল, খেয়ে নাও। রূপকথা জিজ্ঞাসা করলো, এত কিছু কি এখানে? উৎস বলল, পানি, ডিম, কলা, বেড। রূপকথা বলল, এখন এসব খেলে তো শরীর খারাপ, আরও বেশি খারাপ করবে। উৎস বলল, খালাদের বাসায় যেতে 2-3 ঘন্টা লাগবে, সামনে অনেক বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 2জন নাকি জায়গাতে মারা গেছে, আবার নাকি 2টা নাকি খাদে পড়ে গেছে, ওগুলো তোলা হয়েছে। রূপকথা বলল, আর একটু তাড়াতাড়ি বের হতে পারলেন, মনে হয় এতক্ষণে পৌঁছে যেতাম। উষা বলল, আচ্ছা এখন খেয়ে নাও। রূপকথা কথাটা ঠান্ডা পানিটা খেয়ে কলিজা ঠান্ডা করলো। এরপর বাকি খাবারগুলো খাওয়া শুরু করলো। উষো কিছু খেতে চাইছিল না, তবুও শেষে রূপকথার জোরাজোরিতে একটা কলা খেলো। রূপকথা চারপাশটা পরিবেশটা দেখতে দেখতে খাবার খাচ্ছিল, হঠাৎ বিপত্তি বাঁধল ডিম খেতে গিয়ে। ডিমের কুসুম পেটে পড়তে রূপকথার গা গুলিয়ে এলো। উৎস তাড়াতাড়ি করে পানিটা এগিয়ে দিয়ে বলল, কিছু খেতে চাচ্ছিল না, তবুও শেষে রূপকথার জোরাজোরিতে একটু কলা খেলো। রূপকথা চারপাশটা পরিবেশটা দেখতে দেখতে খাবার খাচ্ছিল, হঠাৎ বিপত্তি ঘটলো ডিম খেতে গিয়ে। ডিমের কুসুম পেটে পড়তে রূপকথার গা গুলিয়ে এলো। উৎস তাড়াতাড়ি করে পানিটা এগিয়ে দিয়ে বললো, কী হয়েছে, পানি খাও। রূপকথা বললো, বমি আসতেছে আমার। উৎস বললো, পানি খাও, ভালো লাগবে। রূপকথা উৎসের হাত থেকে পানির বোতলটা নিয়ে পানি খেলো। এরপর গা মোচড় দেওয়া কমলো না। উৎস জিজ্ঞাসা করলো, আচার খাবে? রূপকথা বলল, না থাক, লাগবে না। উৎস রূপকথার রূপকথার কথায় কান না দিয়ে গাড়ি থেকে নামলো। এরপর কয়েকটা তেঁতুল চাটনি কিনে আবার কথায় কান না দিয়ে গাড়ি থেকে নামলো। এরপর কয়েকটা তেঁতুল চাটনি কিনে আবার ফিরে আসলো গাড়িতে। রূপকথা বলল, আমার কথা শোনেন না কেন আপনি? উৎস জিজ্ঞাসা করলো, কি করলাম? রূপকথা বলল, এই জ্যামের মধ্যে এতবার নামছেন কেন? উৎস বলল, কিচ্ছু হবে না, এই নাও আচার খাও। রূপকথা আচারগুলো হাতে নিয়ে বলল, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করে। উৎস বলল, হুম। রূপকথা আচার খেতে খেতে জিজ্ঞাসা করলো, খালামণি কি লাভ ম্যারেজ? উৎস বলল, তোমার মাথায় হঠাৎ এই প্রশ্ন কেন? রূপকথার, আরে বলেন না। উৎস বলল, কিছুটা লাভ কিছুটা অ্যারেঞ্জ। রূপকথা বলল, এই জন্য তাহলে খালামণির
এত দূরে কেমনে বিয়ে হলো? উৎস এবার হেসে ফেলল। তার হাসি দেখে রূপকথা বলল, হাসতে বলছি আপনাকে, এভাবে পাগলের মতো হাসছেন কেন? উৎস হাসি থামিয়ে বলল, তোমার মাথায় এসব অদ্ভুত চিন্তা কই থেকে আসে একটু বলবা? রূপকথা বলল, স্বাভাবিক ব্যাপার। উৎস বলল, শোনো, আমার নানার বাড়ি কোথায় জানো? রূপকথা বলল, ও কোথায় আবার, ঢাকাতে? উৎস বলল, না। রূপকথা বলল, তাহলে কোথায়? উৎস বলল, নোয়াখালী। রূপকথা চমকে উঠে বলল, কি? তার মানে নোয়াখাইল্লা? উৎস বলল, ইয়েস। আর একটা ইন্টারেস্টিং কথা শুনবা? রূপকথা বলল, শুনবো, তবে আর যাই বলেন শুধু বলিয়েন না আপনারা নোয়াখাইল্লা। উৎস হেসে বলল, আরে না, আমরা তো বরিশাইল্লা। রূপকথা বলল, মজা করছেন? উৎস বলল, না, মজা না, সত্যি। রূপকথা বলল, আমার বাবা বরিশালের মানুষকে দু চোখে দেখতে পারে না, শেষ পর্যন্ত সেই বাবার একমাত্র মেয়ে কিনা বরিশালের বউ। উৎস বলল, বরিশালের হলেও কি, আমার বাবা চাচার বেড়ে উঠছে ঢাকাতে, আমরাও বেড়ে উঠছে ঢাকাতে। আমার দাদা ঢাকাতে আসছিল ব্যবসা করতে। ওই সময় দাদিকে দেখে তার পছন্দ হয়, এরপর বিয়ে করবে বলে মন স্থির করে। কিন্তু ওই বিয়েতে দাদার মা বাবা রাজি ছিল না, বলেছিল দাদিকে বিয়ে করলে দাদাকে ত্যাজ করে দিবে। তারপরও দাদা কথা শুনে পরিবারের বিরুদ্ধে গিয়ে দাদিকে বিয়ে করে। এরপর থেকে দাদাকে আর পরিবার আজ থেকে ত্যাগ করা হয়। সেই হিসাবে আমার দাদি কোনোদিন বরিশালে যায়নি, আমার মাও যায়নি, আমরাও যাই না। রূপকথা মাথায় হাত দিয়ে বলল, বাপরে, এত কাহিনী! আপনার দাদি বেশি সুন্দরী ছিল নাকি? উৎস বলল, শুধু সুন্দরী, একেবারে আগুন সুন্দরী, ঠিক তোমার মতো। রূপকথা জিজ্ঞাসা করলো, ওমা, আমি আগুন সুন্দরী নাকি? উৎস বলল, সন্দেহ আছে? রূপকথা হেসে বলল, সন্দেহ নেই, আপনি যখন বলেছেন তখন ঠিকই বলেছেন। উৎস বলল, আচ্ছা, যেটা বলছিলাম শোনো, খালা আর খালু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একই ডিপার্টমেন্টে পড়ালেখা করতো। সে থেকে তাদের প্রেম, এরপর পারিবারিকভাবে বিয়ে। রূপকথা জিজ্ঞাসা করলো, আর বুঝলাম, আচ্ছা, মা বাবার কীভাবে বিয়ে হয়েছিল? উৎস বলল, দাদা আর নানা বিজনেস পার্টনার ছিল, মা বাবার বিয়েটা পারিবারিকভাবে হয়েছে। রূপকথা বলল, বুঝলাম, আপনাদের ইতিহাসের শেষ নেই। উৎস কিছুটা মুখ খুলবে এমন সময় একটা 10-11 বছরের বয়সী বাচ্চা মেয়ে এসে গাড়ির ক্লাসে টোকা মারে। উৎস ক্লাস নামাতে মেয়েটা জিজ্ঞাসা করলো, ভাইয়া, অন্যারে হুল, হানি, কিছু লাগবে? মেয়েটা কি বলছে রূপকথা বুঝলো না, তাই তো উৎসের দিকে তাকিয়ে চোখের ইশারায় জিজ্ঞেস করলো, মেয়েটা কি বলছে? উৎস জিজ্ঞাসা করছে, আমার ফুল বা পানি লাগবে নাকি? রূপকথা বললো, কি ফুল? উৎস মেয়েটার হাতের দিকে তাকিয়ে বললো, বেলি ফুল। রূপকথা বললো, আমি নিব। উৎস বাচ্চা মেয়েটিকে বলল, বেলি ফুল দুটো দাও। মেয়েটা নিজের হাতে দুটো বেলি ফুলের মালা উৎসকে দিয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া, হানি লাগতো না? উৎস বলল, না। তোমার ফুল কত টাকা? মেয়েটা বলল, দুগা 60 টাকা ভাইয়া। উৎস ওয়ালেট থেকে 100 টাকা বের করে মেয়েটাকে দিয়ে বলল, পুরোটা রেখে দাও। মেয়েটা টাকাটা নিয়ে খুশি মনে চলে গেল। উৎস রূপকথার হাতটা নিয়ে নিজের কোলে রেখে তার হাতে বেলি ফুলের মালা দুটো পেঁচিয়ে দিতে দিতে বলল, এখানে কি, এখন কোথায় আছি জানো? রূপকথা জিজ্ঞেস করলো, কোথায়? উৎস বলল, তোমার নানা শ্বশুরের এলাকায়, নোয়াখালীতে। রূপকথা বলল, ও আচ্ছা, এই জন্যই কি তাহলে মেয়েটার কথার ধরন এমন অদ্ভুত? উৎস বলে, ইয়েস। রূপকথা বলল, এই জন্য লোকে বলে, এক দেশের গালি আর এক দেশের বুলি। সচরাচর আমরা হানিকে মধু বুঝি, আর এরা হানিকে বলতে পানি বুঝে। উৎস বলল, বাবরে, এত জ্ঞানী জ্ঞানী কথা কোত্থেকে শিখলে? রূপকথা বলল, অপমান করলেন? উৎস বলল, আন্তাজি। রূপকথা বলল, আমার পা ব্যথা করছে। উৎস জিজ্ঞাসা করলো, পা টিপে দেবো? রূপকথা বলল, না, এই না না, লাগবে না। উৎস হেলান দিয়ে বসে, পা আমার কোলে রাখো। রূপকথা বলল, লাগবে না, ঠিক আছে। আমি জ্যাম ছুটলে মনে হয় সামনের গাড়িগুলো তো একটু একটু করে এগিয়ে আসছে। উৎস সামনের দিকে তাকিয়ে বলে, মনে হচ্ছে। রূপকথা বাহিরের দিকে তাকিয়ে সিটে হেলান দিয়ে বসেছে। এই মুহূর্তে তার ভীষণ খারাপ লাগছে, তবে তা উৎসকে বুঝতে দেওয়া যাবে না। একেবারেই বুঝে গেলে মানুষটা তাকে নিয়ে পড়বে। পরে
তার ড্রাইভিংয়ে মন দিতে অসুবিধা হবে। রূপকথা এক প্রকার জিম খিচেই বসে আছে। প্রচণ্ড পায়ে ব্যথা, অবস্থা খারাপ, তবে মাথাটা ধরে গেছে। একটা 24-এর দিকে রাস্তার জ্যাম ছুটতে একের পর এক গাড়ি ছুটতে লাগলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে। উৎস ড্রাইভিং করছে, রূপকথা তার পাশে চুপচাপ বসেছে। আজকে রূপকথা আসমানি কালার আর সাদা কম্বিনেশনে একটা শাড়ি পরছে, সঙ্গে ফুল হাতা সাদা ব্লাউজ। রূপকথার গায়ে শাড়িটা দারুণ মানিয়েছে। রূপকথা ধারণা, শাড়িতে তার বয়স ধরা যায় না। আর এই ভাবনা থেকে সে কোথা থেকে বের করে হলো শাড়ি পরে বের হবে। হঠাৎ নিরাপদভাবে রূপকথা বলল, এই গাড়ি থামান, গাড়ি থামান। উৎস অবাক হয়ে জিজ্ঞেস করলো, কী হয়েছে হঠাৎ? রূপকথা মুখে হাত দিয়ে বলল, বমি আসতেছে আমার। উৎস আর একটু সাইডে নিয়ে এক সাইড করে গাড়িটা থামালো। এরপর গাড়ি থেকে নেমে অন্য সাইড থেকে রূপকথাকে নামালো। গাড়ি থেকে রূপকথা নেমে রাস্তার পাশে গিয়ে বসলো। উৎস গাড়ি থেকে পানির বোতল এনে রূপকথার পাশে বসালো। শাড়ির আঁচলটা মাটিতে ছিল, সেটা তুলে ঠিক করে নিল। বলল, চোখে মুখে পানি দাও, আর একটু পথ আছে। রূপকথা আর কোনো কথা উত্তর দিতে পারল না। এর আগে বমি করে দিল। উৎস তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। রূপকথা বলল, দূরে গিয়ে দাঁড়ান, আপনার গায়ে লাগবে তো। উৎস বলল, লাগুক। রূপকথা হাঁপাতে হাঁপাতে বলল, বেশি কথা না বলে দূরে গিয়ে দাঁড়ান, এমনি আশেপাশে কোনো দোকানপাট নেই। একথা বলে শেষ করতে দিল না। রূপকথা আবার বমি করে দিল। উৎস এখনও তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। রূপকথা বমি শেষ হতে উৎস তার চোখে মুখে পানি ছিটিয়ে দিল, পানি খেয়ে দিল। এরপর রূপকথাকে তুলে দাঁড় করালো। রূপকথা বলল, শেষ আমি? এত দুর্বল লাগছে? আল্লাহ। উৎস বলল, এই তো আর একটু পথ। রূপকথা উৎসের সঙ্গে আবারও গাড়িতে এসে বসলো। বলল, পা ব্যথা করছে আমার। উৎস তাকে গাড়িতে দরজায় হেলান দিয়ে বসলো। এরপর তার পা দুটো নিজের উড়ুতে নিয়ে বলল, আগেই বলেছিলাম টিপে দেই আমি, কিন্তু তুমি শুনলে না। রূপকথা কিছু না বলে চুপচাপ চোখ বন্ধ করে বসে আছে। এর মধ্যে উৎসর ফোনটা বেজে উঠল। উৎস ফোন হাতে নিয়ে দেখে তার মা কল করছে। উৎসর কলটা রিসিভ করে বলল, হ্যালো মা। আয়েশা বেগম উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, কিরে কোথায় তোরা? 2:30 বাজতে চললো। উৎস বলল, এই তো আসতেছি। আয়েশা বেগম জিজ্ঞেস করলো, কতটুকু আসলি? উৎস বলল, সীতাকুণ্ড পার হয়ে গেছে। আয়েশা বেগম বলল, ঠিক আছে, তাড়াতাড়ি আয়, সবাই তো না খেয়ে তোদের জন্য বসে আছে। উৎস বলল, আরে এগুলো কোনো কথা, এক্ষুনি সবাইকেই খেয়ে নিতে বলো। আয়েশা বেগম বলল, ঠিক আছে, সাবধানে আয় তোরা। উৎস কল কেটে গাড়ি স্টার্ট দিল। রূপকথা উৎসকে জিজ্ঞাসা করলো, আর কতক্ষণ লাগবে? উৎস বলল, 40-45 মিনিট। রূপকথা কাতর কণ্ঠ বলল, আরও? উৎস বলল, এর আগে চলে যাবো ইনশাল্লাহ, তুমি একটু শান্ত হয়ে বসো। রূপকথা কিছু বলল না, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। মাথা ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে, পায়ে ব্যথা তো আছে। রূপকথার চোখটা লেগে আসলো। এমন সময় উৎস ডাকলো, রূপকথা, আমরা এসে গেছি। রূপকথা নড়ে চড়ে উৎসের কোল থেকে পা নামিয়ে বলল, উৎস বলো, মাথায় কাপড় দাও। রূপকথা সুন্দর করে মাথায় কাপড় টেনে দিল। রূপকথা উৎসের সঙ্গে গাড়ি থেকে নামতে দোতলা বাড়িটার সামনে সবাই ফুল মিষ্টি নিয়ে তাদের জন্য দাঁড়িয়ে আছে। উৎস গাড়ি থেকে নেমে রিঙ্কির ভাই রায়হান বলল, রায়হান, গাড়ির ডিকি থেকে জিনিসপত্রগুলো নামিয়ে নেই। উৎসর খালা বলল, আরে রাগ সব, তোরা এদিকে আয়, আমরা সবাই দাঁড়িয়ে আছি তো। উৎসর রূপকথাটা হাত ধরে সবার সামনে গিয়ে দাঁড়ালো। এরপর উৎসর খালা শাশুড়ি রূপকথাকে মিষ্টি মুখ করিয়ে বাড়িতে প্রবেশ করলো। রূপকথার অবস্থা থেকে আশা বুঝে গেল কিছু একটা হয়েছে, কিন্তু কী হয়েছে তা এত মানুষের মধ্যে জিজ্ঞাসাও করলো না। উৎস তার নানু আর খালা শাশুড়ি মিলে রূপকথা লিভিং রুমে নিয়ে বসলো। উৎসবের কাজিনরা সবাই রূপকথাকে ঘিরে ধরছে। উৎস ভাই আর বউ এসেছে, চারটিখানি কথা নাকি? এত মানুষের ভিড়ের মধ্যে রূপকথা অস্বস্তি লাগলো। বারবার অসহায় চোখে উৎসর দিকে তাকাচ্ছে মেয়েটা। উৎস রূপকথার অবস্থা বুঝতে পারলো, তাই তো সবার সঙ্গে টুকটাক কুশল বিনিময় করে উৎস রূপকথাকে নিয়ে তাদের জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল। দোতলায় একটা রুমে থাকবে তারা। রিঙ্কির চাচাতো বোন পিঙ্কি তাদের রুমে নিয়ে আসলো। রুমে এসে রূপকথা ধপাস করে বিছানায় উবুর হয়ে গা এলিয়ে দিল। উৎসকে বলল, ফ্যানটা একটু চালিয়ে দেন, আমার জান বেরিয়ে যাচ্ছে আল্লাহ। উৎস ফ্যানটা চালিয়ে রূপকথার পাশে গিয়ে বসলো। এরপর রূপকথার পিঠে হাত বুলিয়ে দিতে বলল,
উৎস বলল, আই এম সরি, আমার বোঝা উচিত ছিল তোমার লং জার্নির অভ্যাস নেই। রূপকথা বলল, সরি বলতে হবে না, ফ্রেশ হয়ে আসুন, গাড়িতে কিছু খাই নাই নিশ্চয়ই, এতক্ষণ খিদে লেগে গেছে। উৎস বলল, তুমি ফ্রেশ হবে না? রূপকথা বলল, পরে হবে, এখন শক্তি কুলাবে না। উৎস রূপকথার পাশ থেকে উঠে দাঁড়ালো, তারপর এগিয়ে রুমের দরজাটা লাগিয়ে দিয়ে বলল, রূপকথা বলল, দিন দুপুরে দরজা লাগালেন কেন? বাড়ি শুদ্ধ মেহমান। উৎস কিছু না বলে রূপকথাকে টেনে তুললো, এরপর পাজাগুলো করে সোজা ওয়াশরুমে নিয়ে দাঁড় করলো, বলল, দাঁড়াও, আমি এখানে আমি আসছি। রূপকথা বলল, আবার পাগলামি করে। উৎস রূপকথাকে পাত্তা না দিয়ে রুমে চলে গেলো। এরপর লাগেজ থেকে রূপকথার জন্য একটা সাদা চুড়িদার বের করলো, সঙ্গে যাবতীয় সব কিছু নিয়ে উৎস আবার ওয়াশরুমে চলে গেলো। উৎসর হাতে চুড়িদার দেখে রূপকথা বলল, আমি চুড়িদার পরবো না। উৎস জিজ্ঞাসা করলো, তাহলে কি পরবে? খালুর লুঙ্গি গেঞ্জি? রূপকথা বলল, যাহ, খালুর লুঙ্গি গেঞ্জি কেন আমি পরবো? আমি তো শাড়ি পরবো। উৎস বলল, আপাতত চুড়িদার পরো, রাতে না হয় শাড়ি পরবো। রূপকথা বলল, না, 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 আমি শাড়ি পরবো। উৎস বলল, তাহলে চুড়িদারগুলো কেন নিয়ে এসছেন? রূপকথা বলল, ওগুলো আমি আনিনি, আপনি এনেছেন। উৎস বলল, তোমার জন্যই তো এনেছি। রূপকথা বলল, আপনি কি শাড়ি এনে দেবেন, নাকি আমি গিয়ে আবারও শুয়ে পড়ব? উৎস বলল, নাছর বান্দা, দাঁড়াও, আনছি। রূপকথা বেঁকে এসে বলল, এই তো আমার ভালো জামাই, এমনি সব সময় বউয়ের কথা শুনবে। উৎস কিছু না বলে রুমে চলে গেল। ল্যাগেজ থেকে একটা সবুজ কালারের কটন তন্তুজ পেটিকোট ব্লাউজ নিয়ে ওয়াশরুমে চলে এসলো। রূপকথা হেসে বলল, থ্যাংক ইউ জামাই। উৎস বলল, দাঁত না কিলে তাড়াতাড়ি বের হয়ে আসো। রূপকথা বলল, ঠিক আছে, আপনি 20 10,000 থেকে উল্টো গুনেন, আশা করছি এর মধ্যে হয়ে যাবে। উৎস কিছু না বলে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বাড়িটা এখন আগের মতো আছে, সামনে সে চিরচেনা পুকুর, বাড়ির পিছনে সে বাগান। এই পানি এত ঠান্ডা কেন? এখানে গিজার নেই, আমি শাওয়ার নিব কীভাবে? রূপকথা গলা শুনে উৎস রুমে গেল, দরজার সামনে গিয়ে বলে, না, গিজার নেই, আর তোমাকে শাওয়ার নিতে কে বলছে? রূপকথা বলে, এতটা পথ জার্নি করে এসেছি, তার মধ্যে আবার বমি করে গাটা কেমন বারবার লাগছে। উৎস বলল, শাওয়ার না লাগবে না, এমনিতে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসো। রূপকথা কোনো উত্তর দিল না। উৎস বিছানায় বসে রূপকথাকে অপেক্ষা করতে লাগলো। 10-12 মিনিটের মাথায় রূপকথা কেঁপে কেঁপে ওয়াশরুম থেকে বের হতে মেজাজ খারাপ হলো উৎসের। বলল, আর কত জ্বালাবে আমি? এখনো শাওয়ার নিয়েছো কেন? এক জায়গা থেকে আর এক জায়গায় এসো, তো ঠান্ডা লাগলে তখন কী করবো? রূপকথা কেঁপে কেঁপে বিছানায় গিয়ে কম্বল মুড়িয়ে দিয়ে বসে বসে চিন্তা করলো। বেশি চিন্তা করছেন, কিচ্ছু হবে না। উৎস বলল, ঠিক আছে, চিন্তা করবো না। রূপকথা বলল, যান, ফ্রেশ হয়ে আসুন। উৎস কিছু না বলে রেগে মেগে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। উৎস ফ্রেশ হয়ে এসে দেখে রূপকথা বিছানায় আধা শোয়া হয়ে ঘুমিয়ে পড়ছে। উৎস তার পাশে গিয়ে দাঁড়ালো, এরপর নিচের ঠান্ডা হাতটা রূপকথার গলায় বুলিয়ে দিয়ে রূপকথাকে বলল, কি সমস্যা? শয়তানে নাড়াচাড়া দিচ্ছে। উৎস হেসে বলল, তুমি ঘুমিয়েছি কি না দেখছিলাম। রূপকথা বলল, খিদে লেগেছে আমার। উৎস বলল, নিচে চলো। রূপকথা জিজ্ঞেস করলো, হেয়ার ড্রায়ারটা নিয়েছিলেন? উৎস বলল, আমি তো নিইনি। রূপকথা বলল, আমি আরও আপনি নিয়েছেন ভেবে নেইনি। উৎস বলল, আচ্ছা, সমস্যা নেই, রিঙ্কির কাছে পাবো। রূপকথা বিছানা থেকে নামলো, এরপর লাগেজ থেকে তাদের যাবতীয় সব জিনিস বের করে টি টেবিলের উপর রাখলো। উৎস বলল, এসব পরে লাগবে, আগে চলো খেয়ে আসি। রূপকথা বলল, আচ্ছা। এরপর দুজন মিলে চলে গেল। দেখলো বাড়ির বড়রা সবাই খেতে বসছে, ছোটরা উৎস আর রূপকথার সঙ্গে বসবে। উৎস আর রূপকথা নিচে নামতেই দেখলো বাড়ির বড়রা সবাই খেয়ে উঠে গেছে, আর ছোটরা সবাই নতুন ভাবি মানে রূপকথার সঙ্গে বসবে বলে অপেক্ষা করছে। রূপকথাকে দেখে উৎসর খালা পরম মমতায় তাকে একটা চেয়ারে টেনে বসালো। রূপকথা ডাইনিং টেবিলে সাজানো খাবারের পদগুলোর দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। চট্টগ্রামে মেহমানদারির কথা আগে শুনল, আজ নিজের চোখে দেখেছে। উৎস রূপকথার পাশে চেয়ারটায় বসে তার কানে এর কাছে মুখ নিয়ে ফিসফিস করলো, দেখছো তো, চাটগাঁইয়ে অতিথিদের কাকে বলে? খাবার টেবিলে এমন পরিবেশ করা হলো যেন চট্টগ্রামের ঐতিহ্যের মান মেজবানি মাংস। মাটির গামলায় ধোয়া ওঠা সেই কালচের লাল রঙের
ঘ্রাণ পুরো ডাইনিং রুমে করছে। রূপকথা এক লোকমা মুখে দিতে তার চোখ বড় বড় হলো। মাংসের সেই বিশেষ মেজবানি মশলার ঝাঁস আর স্বাদ রূপকথার কাছে যেন অমৃত লাগছে। উৎসর খালা হাসি মুখে রূপকথাকে জিজ্ঞাসা করলো, চট্টগ্রামে এসেছো আর আমরা তোমায় মেজবানি মাংস টেস্ট করাবো না? তা তো কখনো হয়? এটা আমাদের ঐতিহ্যের প্রধান অংশ। সাথে এই যে দেখছো হাড় আর চর্বি দিয়ে রান্না করা ছোলার ডাল, আর ওই যে বাটিতে আছে হাড়ের মজ্জা, ঝোল আর নলাকঞ্জি, এগুলো দিয়ে ভাত মেখে খেয়ে দেখুন। রূপকথা একের পর এক সব টেস্ট করে দেখলো। মাংসের পাশাপাশি টেবিলে আরও সাজানো আছে সামুদ্রিক কোরাল মাছের ঝোল আর রূপচাঁদা মাছের ফ্রাই, আর তার উপর চট্টগ্রামের মানুষের অতি প্রিয় লইঠা শুটকির ঝাল ভুনা। ঝালের চোটার রূপকথার নাজেহাল অবস্থা থেকে উৎস পানির গ্লাস এগিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, বেশি ঝাল লাগছে? রূপকথা নাক টেনে বলল, আল্লাহ গো, টিস্যু কই? উৎস খালা আফিয়া বেগম তাড়াতাড়ি করে রূপকথাকে টিস্যু দিল। রূপকথা নাক মুছল, আল্লাহ, এত ঝাল কেন? পিঙ্কি চাচি বলল, ঝাল বেশি হয়নি মা, তোমার মনে হয় ঝাল কম খাও, তাই এমন নাজেহাল লাগছে। রূপকথার নাক চোখ দিয়ে সমান তালে পানি পড়ছে। টেনে বলল, লইঠা ভুইনাটা বেশি ঝাল, বাকিগুলো ঠিক আছে। উৎস আফিয়া বেগমকে বলল, খালা, ওর জন্য তাড়াতাড়ি একটু চিনি নিয়ে আসেন। বউয়ের প্রতি উৎসাহিত কনসাস দেখে খাওয়ার টেবিলে সবাই মুখ টিপে হাসছে। রিঙ্কি চাচাতো বোন পিঙ্কি ওকে কানে কানে বলল, রিঙ্কি আপু, উৎস ভাই তো অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। রিঙ্কি বলল, তাই তো দেখছি, ভাইয়ের মধ্যে এত চেঞ্জ আসবে কখনো কেউ কল্পনা করেছিল? রূপকথা নাক টেনে বলল, না না, চিনি লাগবে না, আমার খাওয়া শেষ। পিঙ্কির মা বলল, কি রে, খাওয়া শেষ? এত কম খেলে হবে, বেশি বেশি খেতে হবে। রূপকথা কিছু বলল না, হাসলো শুধু। এর মধ্যে আফিয়া বেগম রান্নাঘর থেকে চিনির বয়াম নিয়ে আসলো। একের পর এক চামচ চিনি রূপকথার মুখের সামনে ধরে বলে, হা করো। রূপকথা চিনিটা মুখে মিলল, এটার কোনো দরকার ছিল না। তারপর নেছেন, থ্যাংক ইউ খালামণি। উষো লইঠা শুটকি ভুনা দেখেই তো বোঝা যাচ্ছে ঝাল হয়েছে। এরপর তুমি নিতে গেলে কেন? পিঙ্কির মা বলল, ও নিতে চাইনি, আমি দিয়েছি। সব কিছু খাওয়ার অভ্যাস করতে হয়, না হয় কয়েকদিন পর বাচ্চা কাচ্চা হলে ওরাও মায়ের মতো হবে। উৎস মাত্র মুখে পানি নিয়েছে। এসব কথা পিঙ্কির মায়ের কথাটা শুনে সে বাজে ভয়ে ভীষণ খেলো। উৎসের অবস্থা দেখে সবাই এবার অট্টহাসিতে ফেটে পড়ল। সবার হাসি দেখে রূপকথা লজ্জায় উঠে চলে গেল। রূপকথা জিতে উৎসও চলে গেল। রূপকথা রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল। পাশে উৎসও আছে। রূপকথা উৎসের দিকে ফিরে বলল, কিরে, আজকে না রিঙ্কের গায়ে হলুদ? উৎস বলল, না, কাল। রূপকথা অবাক হয়ে বলল, ও মা, আজকে হওয়ার কথা ছিল না? উৎস বলল, আমিও এখানে এসে শুনেছি কাল পরশু হলুদ, পরশু বিয়ে। আম্মারা আসার পরেই নাকি বিয়ে পিছিয়ে গেছে। রূপকথা বলল, আচ্ছা, এই ব্যাপার? তাই তো বলি মানুষজনের তেমন ভিড় নেই কেন? উৎস বলে, বিয়ে পিছিয়েছে, আগে জানলে আজকে আসতাম না, কালকে আসতাম। রূপকথা ভেঙচি কেটে বলল, এই জন্য কেউ জানায়নি? উৎস বলল, তোমার তো খুব আনন্দ লাগছে, কিন্তু আমি যে কী প্যারায় আছি সেটা তো আমিই জানি। রূপকথা বলল, আনন্দ তো লাগবে, রিঙ্কি আপুর বিয়ে বলে কথা। এর মধ্যে রিঙ্কির ফুফুতো বোন শীতল এসে দরজায় নক করলো। ভাইয়া ভাবেই দরজা খুলেন। উৎস উঠে দরজা খুলে দিল। ততক্ষণে রূপকথা শোয়া থেকে উঠে বসলো। উৎস দরজা খুলতে শীতল রুমে এসে বলল, আগে সরি বলছি আপনাদের ডিস্টার্ব করার জন্য। উৎস মুচকে বলল, তা তো হয়, বুঝলাম, কিন্তু কেন এসেছেন সেটা তো বলো। শীতল বলল, ভাবিকে ডাকতে এসেছে। রূপকথা বলল, আমাকে? উৎস বলল, একখানে তুমি ছাড়া ভাবি কে আছে? শীতল হেসে বলল, সেটাই তো। রূপকথা জিজ্ঞাসা করলো, কেন ডাকছেন আপু? শীতল বলল, আরে গেলেই দেখবেন, আগে চলেন তো। রূপকথা উৎসের দিকে তাকাতে উৎস চোখের ইশারায় যেতে বলল। শীতল রূপকথার হাত ধরে যখন চলে যাচ্ছিল তখন পিছন থেকে উৎস বলল, শীতল শোনো। উৎসের ডাকে দুজন দাঁড়িয়ে পড়ল। শীতল বলল, জি ভাইয়া। উৎস বলল, তোমার ভাবি সাঁতার জানে না, তাই যেখানেও যাও ওকে পুকুর ঘাটে নিয়ে যাও না। শীতল বলল, না না ভাইয়া, পুকুর ঘাটে যাবো না, ছাদে যাবো। উৎস বলল, ঠিক আছে, যাও। শীতল রূপকথাকে নিয়ে রিঙ্কি রুমে চলে গেল। সেখানে আগে থেকে রিঙ্কি, পিঙ্কি, অনিকা, রাহুম, মিতা, ঋতু, স্বামীয়া সবাই উপস্থিত আছে। এরা সবাই পিঙ্কির কাজিন। রিঙ্কি রূপকথাকে বলল, ঘুমাচ্ছিলে কেন ভাবি? এখন ঘুমানোর টাইম, সবাই মিলে মজা করতে হবে না? রূপকথা রিঙ্কির পাশে বসলো না,
না গো, ঘুমাচ্ছিলাম না, এমনি শুয়েছিলাম। আমরা তো লং জার্নির অভ্যাস নেই, তাই শরীরটা খারাপ লাগছিল। রিঙ্কি রূপকথার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল, এসব বললে চলবে না, একটু পর রং খেলা আর ফটো সেশন শুরু হবে, তাড়াতাড়ি তৈরি হয় না। রূপকথা শপিং ব্যাগটা হাতে নিয়ে জিজ্ঞেস করলো, এর মধ্যে কে আছে? রিঙ্কি বলল, সাদা সালোয়ার কামিজ। রূপকথা জিজ্ঞাসা করলো, এক্ষুনি রেডি হতে হবে? এবার পিঙ্কি বলল, অবশ্যই ভাবি, এক্ষুনি মানে এক্ষুনি। রূপকথা বলল, ঠিক আছে, তাহলে আমাদের রুম থেকে রেডি হয়ে আসি, আমার সব জিনিস তো ওখানে এসে। রিঙ্কি বলল, যাও, মাত্র সময় 10 মিনিট। রূপকথা বলল, তোমরা প্লিজ আমাকে ভাবি ডেকো না, এই ডাকটা শুনলে আমার হেজিটেট ফিল হয়। মেয়েরা সবাই রূপকথার কথা শুনে হেসে দিল। রাহম বলল, ভাইয়া বউকে তো ভাবি ডাকবো, তাই না ভাবি? রূপকথা বলল, না, নাম ধরে রাখো, আমি খুশি হব। রিঙ্কি বলল, উহ ভাবি, তুমি কি রেডি হতে যাবে নাকি আমি ভাইয়াকে ডেকে বলবো কোলে করে নিয়ে যেতে? রূপকথা বসা থেকে উঠে বসলো, যাচ্ছি তো। রূপকথা উঠে যেতে নিজেদের মধ্যে বরাদ্দের করতে রুমে চলে গেল। রুমে এসে দেখে উৎস ঘুমিয়ে গেছে। রূপকথা দরজাটা লাগিয়ে শপিং ব্যাগটা বিছানায় রাখলো। এরপর উৎসের পাশে আতশোয়া হেলান দিয়ে বসে চুলে হাত বুলিয়ে দিতে দিতে লাগলো। অন্যদিকে পাশে রূপকথার উপস্থিতি টের পেয়ে উৎস তার কোমর জড়িয়ে ধরে একদম কোলে মাথা রাখলো। উৎসর গরম নিঃশ্বাস রূপকথার মেদহীন পেটে গিয়ে রাখছে। সেই নিঃশ্বাসের ভারে রূপকথা সর্বাঙ্গ কেঁপে উঠছে। সে ভেবেছিল উৎস ঘুমিয়ে পড়ছে। রূপকথা কাঁপা কাঁপা বলল, সে কি, আপনি ঘুমাননি? উৎস বলল, না। রূপকথা জিজ্ঞেস করলো, ঘুমাননি কেন? উৎস বলল, বউ ছাড়া ঘুম আসে না। রূপকথা বলল, নাটক কম করো প্রিয়। উৎস বলল, সত্যি বলছি। রূপকথা বলল, আচ্ছা, এখন উঠুন, আমাকে রেডি হতে হবে। উৎস রূপকথাকে কোল থেকে নামিয়ে মাথা উঠিয়ে দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, রেডি হবে মানে কোথায় যাবেন? রূপকথা বলল, রিঙ্কি আপু বলল রং খেলাবে। উৎস বলল, কোথায়? রূপকথা বলল, ছাদে। ততক্ষণে উৎস আবার রূপকথার কোলে মাথা রাখলো, বলে, যাওয়ার দরকার নেই, আমার চুল টেনে দাও, মাথা ব্যথা করছে। রূপকথা বললো, যাওয়ার দরকার নেই মানে? এক্ষুনি সবাই ডাকতে আসবে। উৎস বললো, এই ঠান্ডার মধ্যে গোসল করতে পারবে? রূপকথা বললো, গোসল কেন করবো? উৎস বললো, গ্রামের রং খেলা মানে বোঝো? রূপকথা বললো, একজন আরেকজনের মুখে আবির লাগায়, এটাই তো? উৎস বললো, না, জি না ম্যাডাম। রূপকথা বললো, তাহলে? উৎস বললো, এরা প্রথমে ছাদে আবির খেলবে, এরপর নিচে বাগানে এসে কাদা খেলবে। রূপকথা অবাক হয়ে বলল, কাদা খেলবে মানে? একজন অন্যজনকে কাদা মাখাবে? উৎস বলল, শুধু কি তাই, কাদার মধ্যে গড়াগড়ি খাবে। রূপকথা হেসে বলল, ওয়াও, মজার খেলা। উৎস ভেবেছিল রূপকথা হয়তো ভয় পেয়ে যাবে, বলবে, না, আমি এসব খেলবো না। কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণকে দিলে রূপকথা খুশি রেখা চিকচিক করল, ভাবি, হয়েছে আপনার? বাইরে অনিকার গলা শুনে রূপকথা উৎসকে ডাকলো, উঠেন, আমাকে ডাকছে। উৎস বালিশে মাথা রেখে বললো, যা মন চায় করো, পরে কিছু হলে দেখিও শুধু কি করি। রূপকথা ভেঙচি কেটে অনিকার উদ্দেশ্যে বললো, এই তো আপু, তোমরা যাও। অনিকা বললো, তাড়াতাড়ি এসো, আমরা গেলাম। রূপকথার শপিং ব্যাগটা নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। উৎস উঠে গায়ের কমফোর্টটা জড়িয়ে আরও শুয়ে পড়লো। রূপকথা সাদা সালোয়ার কামিজ পরে সাদা ওড়না গলায় ঝুলিয়ে আসলো। দেখলো উৎস কমফোর্ট নিয়ে নিজেকে প্যাকেট করে শুয়েছে। রূপকথা সেদিকে আর দিকে তাকালো না, ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। এরপর চুলগুলো আশ্রয়ে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে ছাদের উদ্দেশ্যে রওনা দিল। তার পা ব্যথা করছে, পা চলছে না, তবুও কিছু করার নেই, মজা করতে হবে, কারণ এই সুযোগ বারবার আসবে না। রূপকথা ছাদে প্রবেশ করছে, সবাই তাকে ঘিরে দিল, যে যেভাবে পারছে তাকে রং মাখতে লাগলো। রূপকথা আসার আগে এখানে রং খেলা শুরু হয়ে গেছে, অলরেডি এক একটা ভূত হয়ে গেছে, চেনাই যাচ্ছে না কে কোনটা। অন্যদিকে সাউন্ড বক্সে উড়াধুরা হিন্দি গান চলছে। রূপকথা বলল, মাপ চাই, দোয়া চাই, প্লিজ তোমরা থামো। স্বামী বলল, আজকে থামাথামি নাই ভাবি, আপনি যারে পারেন তারে ধরেন। রূপকথা বলল, সেই সুযোগটা তো দাও। অনেকে এক মুঠো রং এনে রূপকথার হাতে দিয়ে বলল, ভাবি, যারে পারেন তারে মাখেন। রূপকথা এলোপাথারি যা আশেপাশে যারা ছিল সবাইকে রং মাখিয়ে দিল। এরপর ছাড়া পেতে দৌড়ে রঙের ডালাগুলো কাছে চলে গেল। সেখান থেকে দুহাত ভর্তি রং নিয়ে আবার যুদ্ধে লেগে পড়ল। রং খেলে ছেলেরাও আছে, তারা সবাই সাদা টি শার্ট। রিঙ্কি রূপকথাকে বলল, ভাইয়া এসব পছন্দ করে না, তাই তাকে ডাকেনি কেউ। রূপকথার, ভালোই করছো, জানো উনি আমাকে আসতেই দিচ্ছিল না। রূপকথা বলল, বাদ দাও তো, তোমার জামাইয়ের কথা, ও এমনই।
টানা 1.5 ঘন্টা রং খেলা আর ফটো সেশনের পর পিঙ্কি সবাইকে বলে, গাইস, সময় স্বল্পতার কারণে আমাদের রং খেলা এখানেই শেষ। ছাদে ফুচকা চটপটি স্টল বসে, সবাই উড়াধুরা ফুচকা চটপটি খাও, এরপর খাওয়া শেষ হলে আমরা অন্য খেলা খেলবো। রূপকথার ইচ্ছে করলো, সে কিছু খেলো না, দুপুরে বমি করছে, এখন এসব খেলে আবার আরেক ভেজাল হবে, পরে বিয়েটা এনজয় করতে পারবো না। তাই পিঙ্কিকে বলে কিছুক্ষণের জন্য রুমে চলে গেল। রূপকথা চুপি চুপি রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। চুপি চুপি আসার কারণ সে চায় না তাকে এই রূপে উৎস দেখুক। রূপকথা আয়নায় নিজেকে দেখে চিনতে পারছে না, মনে মনে উঠল, আল্লাহ, এটাকে। রূপকথা ওয়াশরুম থেকে মুখ ধুয়ে আসতে কম্পোটের ভেতর থেকে উৎস বলল, কিরে জোকার। রূপকথা ভয়ে চমকে উঠল, বলল, আপনি কম্পোটের ভেতর থেকে কিভাবে আমাকে জোকার বলছেন? উৎস এবার কম্পোটের ভেতর থেকে মাথা বের করলে, বিশ্বাস ছিল 1 ঘন্টা পর তুমি জোকার হয়ে ফিরে আসবে? এসব রং খেলে মানুষ কি মজা পায় আল্লাহ জানে। রূপকথা টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, মেথর কি বুঝবে আতরের গন্ধ। উৎস বলে, এই জন্য লোকে বলে পাগলকে জিলিপি দিস না, পাগল তিতা মিঠা বোঝে না। রূপকথা কিছু না বলে লেগেমেগে চলে যায়। রূপকথা যেতে উৎস একটা চেয়ার নিয়ে ব্যালকনিতে গিয়ে বসলো। একটু পর বাগানের দৃশ্য কেমন হবে তা দেখার জন্য সবাই ছাদ থেকে নিচে নামলো। রূপকথা দেখলো রায়হান পানি দিয়ে পুরো বাগান পিচ্ছিল বানিয়ে ফেলছে। রূপকথা ঋতুকে জিজ্ঞেস করলো, আপু, এমন কাদার মধ্যে কী হবে? ঋতু বলল, দেখতে থাকো। রূপকথা বুঝলো তার কপালে আজকে দুঃখ আছে। নিজেকে নিজেই বকা দিয়ে বলল, দূর রূপকথা, কেন যে জামাইয়ের কথা শুনলি না, এবার ঠেলা সামলা। রূপকথার ভাবনার মাঝে সবাই নিচ থেকে কাদা নিয়ে একে অন্যকে মাখিয়ে দিচ্ছে। সবার এমন অবস্থা থেকে রূপকথা 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে বলল, বল জামাই, কথা না শুনলেও মারা খাই। আজ পর্যন্ত যতবার জামাইয়ের কথা শুনিনি ততবারে মারা খেয়েছি, আজকেও খাবো। এর মধ্যে ঋতু এসে রূপকথার হাত ধরে টেনে তাকে সবার মাঝে নিয়ে গেল। রূপকথা দেখলো ছেলেরা যাকে পাচ্ছে তাকে মাটিতে ফেলছে। কি অদ্ভুত খেলা! এই খেলায় রূপকথা ঘোরতল হারলো। একটা কাউকে সে কাদা মাখাতে পারেনি, উল্টো নিজেই ভূত হয়ে বসে আছে। বড়রা সবাই তাদের খেলা দেখছে। রূপকথার অবস্থা থেকে আশা ভাঙল, হয়েছে, এবার আমার মেয়েটাকে ছেড়ে দাও, ওর এসবে অভ্যাস নেই। শাশুড়ির কথা শুনে রূপকথা খুশি হয়ে গেলে। রিঙ্কা বলল, আপু, আমাকে মা ডাকছে, আমি যাই। রিঙ্কি বলল, আরে দাঁড়াও, খেলার মেইন পয়েন্ট তো এখনো বাকি। রূপকথা বলল, এই খেলার আরও মেইন পয়েন্ট আছে? রিঙ্কি বলল, দাঁড়াও না। রূপকথা দাঁড়ালো না। আহ, ঠিক আছে, তবে বাগানে না, বাগানের বাইরে আয়শা বেগম বসে। একটু পর রূপকথা দেখলো রায়হানা তার ফুফুতো ভাই শিথিল কাঁধে তুলে পুকুরে নিয়ে ধপাস করে ফেলে দিল। রিঙ্কি রূপকথা বলল, এবার লাগবে আসল যুদ্ধ। দেখলো সবাই একে অন্যকে নিয়ে টানাটানি করে পানিতে ফেলবে, যে কোনো সময় বিপদ তার দিকে ঘুরে আসবে ভেবে রূপকথা আগেভাবে কেটে পড়লো। রূপকথা রুমে এসে আশেপাশে না থেকে সোজা ওয়াশরুমে চলে গেলো। সেখান থেকে তার প্রয়োজনীয় সব কিছু রাখা, ভাগ্যিস বুদ্ধি করে রেখেছিল। রূপকথা ওয়াশরুমে ঢোকার কিছুক্ষণ পর আয়েশা বেগম রুমে আসলেন এক বালতি গরম পানি নিয়ে। তিনি ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বললেন, রূপকথা, দরজা খুলো, গরম পানি নিয়ে এসেছি তোমার জন্য। রূপকথার দরজাটা আস্তে করে ফাঁক করে দেখে নিল রুমে উৎস আছে নাকি। দেখলো উৎস রুমে নেই। রূপকথা দরজাটা পুরোপুরি খুলে আয়েশা বেগমের হাত থেকে পানি নিয়ে বালতিটা নিতে চাইলে তিনি বললেন, তুমি পারবে না, আমি রাখছি। রূপকথা দেখলো সত্যি সে পারবে না, বড় বালতি কীভাবে পারবে। আয়েশা বেগম জিজ্ঞেস করলেন, নিজে নিজে গা মাজতে পারবে নাকি আমি হেল্প করে দেবো? আবিরের রং সহজে উঠতে চায় না, তাই বলেছিলাম। রূপকথা বলল, পারবো মা। আয়েশা বেগম ঠিক আছে বলে চলে গেলেন। তিনি চলে যেতে উৎস রুমে চলে আসলো। অনেক রূপকথা অনেকক্ষণ ধরে গা ঘষছে, কিন্তু পুরোপুরি রং উঠছে না, তাই বাধ্য হয়ে শেষে উৎসকে ডেকে বললো, মাকে একটু ডেকে দেবেন? উৎস বলে, কেন? রূপকথা বললো, রং তুলতে পারছি না। উৎস আর কিছু না বলে রুমের দরজা লাগলে ওয়াশরুমের সামনে গিয়ে বললো, দরজা খুলো। রূপকথা জিজ্ঞেস করলো, মা এসেছে? উৎস বললো, হুম। রূপকথা কিছু না বলে দরজা খুলে দিল। পরক্ষণে দরজা খুলতে সামনে উৎসকে থেকে দম আটকে গেল। দরজার পিছনে লুকিয়ে থেমে থেমে বলল, আপনি এখানে কেন? মা কোথায়? উৎস বলল, মা নেই, আমি হেল্প করছি। রূপকথা বলল, না না, দরকার নেই, রং উঠে গেছে। উৎস শুনল না রূপকথার কোনো কথা। দরজার পিছন থেকে বেরিয়ে এসে রূপকথাকে লজ্জা শরম সাইডে রেখে সাহস করে বলল, আমার গায়ে জামা নেই। উৎস জিজ্ঞাসা করলো, কী আছে?
রূপকথা বলল, সেমিস। উৎস বলল, চলবে। এই বলে রূপকথা উৎস ওয়াশরুমে ঢুকিল। দেখলো রূপকথা জড়সড় হয়ে গায়ের ওড়নাটা পেঁচিয়ে দাঁড়িয়েছে। সাদা পাতলা কাপড় সেমিজ আর সাদা পাতলা ওড়না হওয়া রূপকথার এমন অবস্থা দেখে উৎসের গলা শুকিয়ে গেল। সে বুঝতে পারেনি ভেতরের অবস্থা এতটা মারাত্মক হবে। রূপকথা লাজে লজ্জায় আরো নুয়ে গেল। বলল, রং উঠে গেছে। উৎস নিজেকে স্বাভাবিক করে জিজ্ঞাসা করলো, কোথায় কোথায় রং উঠেছে? রূপকথা চুপচাপ দাঁড়িয়ে রইল। এরপর ইতস্তত বোধ করে বলল, পিঠে, ঘাড়ে। উৎস জিজ্ঞাসা করলো, স্পঞ্জটা কই? রূপকথা নিজের হাতে থাকা বডি স্পঞ্জটা বাড়িয়ে দিল উৎসের দিকে। উৎস বডি স্পঞ্জটা নিয়ে বলল, উল্টো ঘুরো। রূপকথা ঘুরছে দাঁড়ালে উৎস একটা দীর্ঘশ্বাস ফেলে রূপকথার ওড়নাটা সরিয়ে পিঠে রূপকথার গা কাঁপা শুরু হলো। মুহূর্তের মধ্যে তলপেটে হাজারো প্রজাপতি ওড়াউড়ি শুরু করলো। উৎস নিজেরও হাত কাঁপছে। উৎস নিজের কাজ শেষ করে বলে, হয়ে গেছে। রূপকথা শান্ত গলা বলে, আচ্ছা। উৎস কিছু না বলে ওয়াশরুম থেকে বেরিয়ে এসলো। উৎস যেতে রূপকথা নিচে বসে পড়লো। ভাবতে লাগলো একটু আগের কাহিনী। এখন গা কাঁপছে। উৎস আজকে প্রথম তার এতটা কাছে সে তাকে এত গভীরভাবে ছুঁয়ে দিয়েছে। রূপকথা তো এখন ছোট না, সে তো যথেষ্ট বড় হয়েছে। সে তো বোঝে স্বাভাবিক হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক কেমন। সেও জানে উৎস তাকে সময় দিচ্ছে। রূপকথা এসব ভাবতে ভাবতে শাওয়ার নিয়ে গায়ে শাড়িটা জড়িয়ে নিল। এরপর ভেজা জামা কাপড় ওয়াশরুমে এক সাইডে রেখে বেরিয়ে আসলো। উৎস দেখলো রূপকথা ঠান্ডায় কাঁপছে। বলল, কাছে এসো, জড়িয়ে ধরি, ঠান্ডা কমে যাবে। রূপকথা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে উৎসর গায়ে কম্বলটা জড়িয়ে শুয়েছে। রূপকথা কাঁপতে দেখে উৎস বলল, কাছে এসো, জড়িয়ে ধরে, ঠান্ডা কমে যাবে। রূপকথা তার ডানে বায়ে না তাকিয়ে তড়িৎ গতিতে উৎসর বুকে ঝাঁপিয়ে পড়ল। উৎস কম্বলটা দিয়ে রূপকথাকে পুরোপুরি ঢেকে দিল। বলেছিলাম না, কে শুনে কার কথা, এখন দেখো কিভাবে কাঁপছ। রূপকথা উৎসের বুকে জড়সড় হয়ে ঘাপটি মেরে শুয়ে কাঁদতে কাঁদতে বলল, আপনি তো একদিন তো আপনি এত কথা না বলে শক্ত করে জড়িয়ে ধরুন, গা কাঁপছে। তার কথা শেষ হওয়ার আগে উৎস তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে নিল। এতটাই শক্ত ধরেছে যেন নিজের বুকের মধ্যখানে ঢুকিয়ে নিবে মেয়েটাকে। রূপকথা বলে, এমন ডেঞ্জারাস কিছু কালকে হবে? উৎস বলল, হুম। রূপকথার, বাবুরে, আমি এসবে নেই। উৎস বলল, কেন থাকবে না, আরো যাও না। রূপকথা বলে, ঠিক আছে যাব। উৎস বলে, তোমার ইচ্ছে। রূপকথা বললে, উৎস অভিনয় করেছে তাই এমন করছে। পরমুহূর্তে রূপকথা একটা ভেবে একটা বুদ্ধি বের করলো। তো যেই ভাবে সেই কাজ। রূপকথা উৎসের টি শার্টের ভিতরে হাত ঢুকিয়ে দিল। এরপর তার পিঠে সুড়সুড়ি দিতে লাগলো। সুড়সুড়ি অনুভবতে উৎস চুপ করে মটকা মেরে শুয়ে রইল, যেটা রূপকথা সহ্য হলো না। বলল, আপনি এলিয়েন নাকি, আপনার সুড়সুড়ি লাগে না? উৎস বলল, ও আচ্ছা, সুড়সুড়ি দিচ্ছিলে নাকি? রূপকথা বলল, তো? উৎস বলল, আমি আর ভাবছি আদর করছো, তাই তো চুপচাপ ফিল নিচ্ছিলাম। উৎসর কথা শেষ হয়ে রূপকথা তার পিঠে নখ বসে দিল। বলল, আদরের বহিঃপ্রকাশ। উৎস বলল, আদরের বহিঃপ্রকাশ নখ দিয়ে না, ঠোঁট দিয়ে দিতে হয়। রূপকথা আবার লজ্জা পেল, যার দরুন উৎসের বুকে আরো ঢুকে গেল। রূপকথা লজ্জা পেয়েছে দেখে উৎস বলল, তুমি আমার সঙ্গে যেটা করেছো সেটা যদি আমি তোমার সঙ্গে করি তাহলে কেমন হয়? রূপকথা জিজ্ঞাসা করলো, কি করছি? উৎস বলল, যা করছো তা তো আমি করে দেখাই। রূপকথা বলল, না। উৎস শুনল না, উল্টো রূপকথার শাড়ি ভেদ করে রূপকথা মশামশাই করতে লাগলো। এগুলো কোনো কথা? আমি করছি বলে আপনাকেও করতে হবে? উৎস বলে, অবশ্যই। রূপকথা উৎসের হাত ধরে বলল, আমি মাকে বলে দেব। উৎস জিজ্ঞাসা করলো, কি বলবে? রূপকথা বলল, আপনি যেটা করছেন। উৎস বলল, কি করছি আমি? রূপকথা বলল, সুশ্রয় দিচ্ছেন। উৎস বলল, সুশ্রয় করতে দিলাম, আদরের করতে করছি, এগুলো আদরের বহিঃপ্রকাশ। রূপকথা আগে পিছে না ভেবে একটু আগে উৎস যেটা বলেছে সেটাই বলে দিল। আদরের বহিঃপ্রকাশ নখ দিয়ে না, ঠোঁট দিয়ে। উৎস টেনে বলে, তাই? কি বলতে কি বলছে বুঝতে পেরে রূপকথার ধ্যান ভাঙল। আবারও লজ্জায় আভা এসে ভিড় করলো তার গালে। মুহূর্তের মধ্যে আভাটা গালটা লাল বর্ণ ধারণ করলো। রূপকথার লজ্জায় লাল হয়ে আসা মুখটা দেখে উৎস বলল, আদরের বহিঃপ্রকাশ তবে নখ দিয়ে না, ঠোঁট দিয়ে হয়। রূপকথা কিছু বলল না। উৎস বলল, কথা বলছেন না কেন? রূপকথা বলল, কি বলবো, লজ্জা লাগছে তো আমার। উৎস এবার উচ্চস্বরে হেসে দিল। সেই হাসির শব্দ শুনে রূপকথা যেন আরো লজ্জা পেল।
উৎসর হঠাৎ রূপকথা কপালে কপাল ঠেকে বলল, কখনো যদি কাতর কণ্ঠে আবদার করে কিছু চাই তবে কি ফিরিয়ে দিবে? উৎসর কণ্ঠে ছিল একরাশ মাদকতা, যা রূপকথাকে বেসামাল করে দিল। হিতাহিত জ্ঞান হারিয়ে জ্ঞানশূন্য হয়ে রূপকথাও বলল, কি চাইবেন আমাকে? উৎস বলল, আগে বলো দেবে, তারপর বলবো। রূপকথা বলল, দেব। উৎস বলল, এই যে দেবে বললে, পরে পাল্টি খাবে না তো? রূপকথা বলল, না। রূপকথা স্বীকারোক্তি পেয়ে উৎস নিজের ঠোঁটটা রূপকথার বাইরে থেকে আওয়াজ এলো, ভাইজান, সারাদিন বড় রে নিয়ে দরজায় খিল দিয়ে বসে থাকেন, চলবে তাড়াতাড়ি বের হয়ে আসেন। রাবেয়া বেগমের কথায় দুজনে ছিটকে সরে গেল, যার দরুন রূপকথা ধপাস করে বিছানা থেকে নিচে পড়ে গেল। রূপকথা আর্তনাদ করে উঠল, ও মা গো, কোমরটা গেল গো আমার। উষা তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে রূপকথার মুখ চেপে দিল, বলল, প্লিজ চিৎকার করুন না, নানি বাইরে এসে। রূপকথা বলল, আমাকে তুলুন, কোমরটা বোধহয় শেষ হয়ে গেল। উৎস বলল, তুলছি। উৎস রূপকথাকে তুলে বিছানায় বসলো, বলল, বেশি ব্যথা পেয়েছো? রূপকথা বলল, বুঝতেছি না। উৎস বলল, তাহলে তো বেশি ব্যথা পাওনি, কারণ বালিশের উপরেই পড়েছে তো। রূপকথা দেখলো নিচে একটা বালিশ পড়েছে, বুঝলো সে বেশি ব্যথা পায়নি, ক্ষুধায় ভয় পেয়ে চিৎকার করেছিল। অন্যদিকে উৎস গিয়ে দরজা খুলে দিল, দেখলো বাইরে কেউ নেই। উৎস বলল, নানি হয়তো ডেকে চলে গেছে, তাহলে নিশ্চয়ই রূপকথার চিৎকার শুনতে পায়নি। রূপকথা বলে, নিচে গিয়ে দেখে আসবো নানি কেন ডাকছে? উৎস বলে, না, দাঁড়াও, আমি রিঙ্কির থেকে মলম নিয়ে আসি। রূপকথা বলে, আরে লাগবে না, বেশি ব্যথা পায়নি। কে শুনে কার কথা? উৎস গিয়ে রিঙ্কিকে খুঁজলো, তবে পেল না। শেষে রায়হানা থেকে মলম নিয়ে আসলো। এরপর রুমে এসে দরজা লাগিয়ে রূপকথাকে বলল, উল্টো ঘুরো। রূপকথা বলল, না। উৎস বলল, মানে? না মানে কি না? রূপকথা বলল, মলম লাগানোর প্রয়োজন নেই। উৎস বলল, তোমাকে উল্টো ঘুরতে বলছি, তুমি ঘুরবে নাকি আমি অন্য ব্যবস্থা করবো? রূপকথা নতজানু হয়ে বলল, তাহলে আপনি রিঙ্কি আপু মা বা অন্য কাউকে একবার ডাকুন, আমি আপনার হাতে মলম লাগাবো না, লজ্জা লাগছে আমার। রূপকথা বলে, এতক্ষণ আমার বুক দখল করে ঘাপটি মেরে শুয়ে থাকতে লজ্জা করলো না? রূপকথা কিছু বলল না। উৎস এবার তার পিছে গিয়ে দাঁড়ালো। এরপর হাতে মলমটা নিয়ে রূপকথার কোমরে রেখেলেন। রূপকথা বিছানার চাদর খামচে ধরে বসে আছে। উৎস আনমনে বলে উঠল, শাড়িতে তোমাকে সুন্দর লাগছে। রূপকথা মাথা ঘুরে উৎসর চোখের দিকে তাকিয়ে বলে, আজ প্রথম আমায় শাড়ি পরা অবস্থা দেখলেন? উৎস বললেন, না। ভাবি, ভাবি। রিঙ্কির ডাক শুনে উৎস ও রূপকথার কোমর থেকে হাত সরিয়ে দিল। রিঙ্কি রুমে এসে রূপকথার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলে, এই নাও, একটু পর মেহেন্দির অনুষ্ঠান শুরু হবে, এটা পরে তাড়াতাড়ি তৈরি হয় না। রূপকথার শপিং ব্যাগটা হাতে নিয়ে বলল, আপু, তোমার হেয়ার ড্রায়ারটা একটু দিতে পারবা? আমি আসলে হেয়ার ড্রায়ার আনতে ভুলে গেছি। রিঙ্কি বলল, পিঙ্কিকে বলছে দিয়ে যাবে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে না, আমি গেলাম, আমাকে আবার তৈরি হতে হবে। উৎস জিজ্ঞেস করলো, প্রান্ত আসবে না? রিঙ্কি বলল, রাতে আসবে বললো। ও এ বলে রিঙ্কি চলে গেল। রূপকথা জিজ্ঞেস করলো, প্রান্তকে? উৎস বলল, রিঙ্কির ফুফুতো ভাই। রূপকথা জিজ্ঞাসা করলো, আপনার সঙ্গে ওনার ভালো সম্পর্ক? উৎস বলল, হ্যাঁ। রূপকথা আর কিছু না বলে শপিং ব্যাগটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। দেখলো ব্যাগের ভেতরে একটা সবুজ জর্জের চুড়িদার। রূপকথা শাড়িটা খুলে চুড়িদারটা পরে বের হলো। এরপর রুমে এসে দেখলো বিছানায় হেয়ার ড্রায়ার রাখা, পুরো রুম ফাঁকা, উৎস নেই। রূপকথা হেয়ার ড্রায়ার নিয়ে চুলগুলো শুকিয়ে সিঁথি করে ছেড়ে দিয়ে হালকা মেকআপ করে কিছু জুয়েলারি পরে নিল। এরপর ওড়নাটা সুন্দর করে শালের মতো গায়ে সামনে দুটেনে টেনে নিল। রাত বাড়তে বাড়তে রূপকথা ঠান্ডা লাগছে। ঢাকাতে যেমন তেমন ঠান্ডা না থাকলে এখানে বেশ ঠান্ডা পড়ছে। এখন আবহাওয়া দিনে গরম রাতে শীত, ওই টাইপের হয়ে গেছে। রূপকথা পুরোপুরি রেডি হয়ে রুম থেকে বেরোতে রাবেয়া বেগমের সঙ্গে দেখা হলো তার। রূপকথাকে দেখে রাবেয়া বেগম হেসে কানে ফিসফিস করে বলল, জামাই আদর করার সময় এমন চিল্লাচিল্লি করলে লোক খুব মন্দ বলল। রাবেয়া বেগমের কথা শুনে রূপকথা হাসি গায়েব হয়ে গেল। মুহূর্তে মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। রাবেয়া বেগম বলল, খবরদার, পরের বার থেকে আদর করার সময় আর চিল্লি করো না। এ কথা বলে রাবেয়া বেগম হেসে চলে গেল। রূপকথা এখনো আগের মতো ঠায় দাঁড়িয়ে এলো। তার মনে পড়ে গেল সেই বিছানা থেকে পড়ে যাওয়ার একটু আগের ঘটনা। মুহূর্তের ব্যবধানে আবারও তার গালে লজ্জার আভা এসে ভিড় করলো। ভাবিজান, এখানে দাঁড়িয়ে থেকে ব্রাশ করছেন কেন? ভাইয়ের সঙ্গে কাটানো কোনো রোমান্টিক মুহূর্তের কথা মনে পড়ে গেল নাকি?
মিতুর কথা শুনে আবারও লজ্জা পেল রূপকথা বলে, তেমন কিছু না, তোমাদের কাছেই যাচ্ছিলাম। মিতু বলল, তো আমাদের কাছে না এসে এখানে ব্রেক কাটলে কেন? রূপকথা বলল, নানুর সঙ্গে কথা বলছিলাম। আচ্ছা চলো এবার। রূপকথা মিথুর হাত ধরে রিঙ্গির রুমে চলে গেল। দেখলো সবাই প্রায় রেডি। রূপকথাকে দেখে সবাই বেশ প্রশংসা করলো। রূপকথা সবার এত এত প্রশংসা পেয়ে খুশি হলো, কিন্তু সে যার জন্য প্রশংসা পাওয়ার মরিয়া আছে সে মানুষটা কোথায়? রূপকথা পিঙ্কি রুম থেকে বের হলো উৎসকে খুঁজতে। ভাগ্যক্রমে পেয়ে গেল। দেখলো উৎস ফোনে সঙ্গে সঙ্গে কথা বলতে ছাদ থেকে নামছে। উৎস রূপকথাকে দাঁড়িয়ে পড়লো। এরপর কলটা কেটে মোবাইল পকেটে দেখে রূপকথার দিকে এগিয়ে এসে বলল, সুন্দর লাগছে। রূপকথার খুশি হলো, বলল, থ্যাংক ইউ। কোথায় ছিলেন এতক্ষণ? উৎস বলল, ছাদে। রূপকথা বলল, আচ্ছা। উৎস বলল, রুমে আসো। রূপকথা জিজ্ঞেস করল, কেন? উৎস রূপকথার হাত ধরে বলল, দরকার আছে। রূপকথা কথা না বেরিয়ে চুপচাপ উৎসর সঙ্গে রুমে চলে গেল। উৎস রূপকথা বলল, বের হওয়ার এতটাই তাড়া ছিল যে নতুন জামার ছিলটা পর্যন্ত ফেলতে সময় পাওনি? উৎসর কথা শুনে অবাক হলো রূপকথা। বলল, কি? ইয়েস ম্যাম, আপনার পিছনে চেনের সঙ্গে নতুন ছিল ঝুলছিল। উৎস সত্যি বলছে। রূপকথা বলে, ইয়াল্লা, যারা দেখছে তারা নিশ্চয় পাগল ভাবছে আমায়। উৎস বলো, চুপচাপ দাঁড়া, আমি সিলটা খুলে নিচ্ছি। একথা বলে উৎস সিল খোলার অনেক চেষ্টা করলো, কিন্তু পারলো না। রূপকথা বললো, হাত দিয়ে পারছে না, রিঙ্কি আপু থেকে একটা কাঁচি নিয়ে আসে। রূপকথা বললো, উৎস বললো, রাখবেন। রূপকথা বললো, তাহলে? উৎস আবার দাঁত দিয়ে সিলটা টেনে ছিঁড়ে নিল। পিঠে উৎসর গরম নিঃশ্বাস যেতে রূপকথা চোখ বন্ধ করে নিল। উৎস জিজ্ঞাসা করলো, তুমি পারফিউম ইউজ করছো? রূপকথা বললো, বেশি না, একটু। উৎস জিজ্ঞাসা করলো, কেন করছো? রূপকথা বললো, মানুষ পারফিউম কেন ইউজ করে? রূপকথা বললো, নেক্সট টাইম আর কখনো পারফিউম ইউজ করবে না, করলে বাসার ভেতর করবা, বাইরে নট এলাও। রূপকথা গাল ফুলে বললো, আচ্ছা। উৎস রূপকথার গাল টেনে বললো, এগুলো গাল নাকি রসগোল্লা? রূপকথা বললো, আপনাকে কেন বললো? উৎস বললো, আমি তো আপনার স্বামী হই, আপনাকে না বলবে তো কাকে বললো? রূপকথা বললো, স্বামী না আসামি। উৎস রূপকথার দিকে আর একটু এগিয়ে এসে বললো, আচ্ছা তাই নাকি? রূপকথা কিছু না বলে দরজার দিকে দিল একদম। মেহেন্দি অনুষ্ঠানের জন্য লিভিং রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সবুজ আর হলুদ থিমের। মেয়েরা সবাই সবুজ চুড়িদার পরেছে, আর রিঙ্কি পরেছে হলুদ শাড়ি। আর মেহেন্দি পরিয়ে দেওয়া হয়েছে চারজন মেহেন্দি আর্টিস্ট। সাউন্ড বক্সে দ্য ব্রেকআপ সং গানটা বাজছে, আর সেই গানের তালেতে উড়াধুরা নাচ করছে মিতু, ঋতু, অনিতা, পিঙ্কি সহ বাকি মেয়েরা। অন্যদিকে রিঙ্কির পাশে বসে রূপকথা চুপচাপ অনুষ্ঠান উপভোগ করছে। মেহেন্দি আর্টিস্ট রিঙ্কির হাতে মেহেন্দি পরে দিচ্ছে। এর মধ্যে আফিয়া বেগম এসে বলল, রিঙ্কি, তোর হাতে পায়ে মেহেন্দি লাগানো শেষ হলে রূপকথাকে লাগিয়ে দিতে বলিস। বেচারি সারাদিন জার্নি করেছে সে, এখানে এসেও একটু জিরিয়ে নেওয়া পর্যন্ত সময় পায়নি। রিঙ্কি বলল, আচ্ছা ঠিক আছে। রূপকথা হলো, সমস্যা নেই, ঠিক আছে, আমি মেহেন্দি আস্তে ধীরে দিতে পারবো। আফিয়া বেগম হেসে বলল, তুমি বলছো ঠিক আছে। ওদিকে আমার শাশুড়ি আম্মা তোমার চিন্তায় শেষ। রূপকথা কিছু বললো না, হাসলো শুধু। আফিয়া বেগম যেতেই রিঙ্কি বলল, আচ্ছা ভাবি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। রূপকথা হলো, করো, কি জিজ্ঞাসা করবে? রিঙ্কি বলল, তোমার আর ভাইয়ের মধ্যে সব ঠিক আছে? সত্যি করে বলবা। রূপকথা জিজ্ঞাসা করলো, হঠাৎ এমন প্রশ্ন করে? রিঙ্কি বলল, খালামণি তোমাদের নিয়ে অনেক বেশি চিন্তা থাকে। ভাইয়া একটু তো সাপা স্বভাবের, মন খুলে কারোর সঙ্গে তেমন কিছু শেয়ার করে না। কষ্টে থাকুক কিংবা মন খারাপ থাকুক কাউকে বুঝতে দেয় না। রূপকথা কিছু বলল না। রিঙ্কি আবারও বলল, ভাইয়ের জীবনে অনেক কষ্ট পেয়েছে, ওকে আর কষ্ট দিও না, আগলে রেখো। রূপকথা বলল, রাখবো। পিঙ্কি বলল রিঙ্কি বলল, তুমি ছোট হলো খুব বুঝদার, তোমার এই দিকটা আমাদের সবাইকে মুগ্ধ করে। এবার বলো, আমি ফুপি হবো কবে? রূপকথা লজ্জা পেল, বললো, আল্লাহ, এসব কি বলো এসব? রিঙ্কি বলল, হয়েছে, আর ব্লাশ করতে হবে না, মজা করছিলাম। পিঙ্কি এসে রূপকথার হাত ধরে টানাটানি করতে বললো, ভাবি এসো একসঙ্গে নাচি। রূপকথা বলল, হ্যাঁ, এরপর তোমার ভাই এসে আমার পা ভেঙে গলায় ঝুলে দেবে। পিঙ্কি বলল, আরে কিচ্ছু হবে না, এসো। রূপকথা বলল, না গো, আমার শরীর খারাপ হচ্ছে, তোমরা নাচো, আমি দেখি। পিঙ্কি আর জোর করলো না। রূপকথার পায়ে মেহেন্দি পরা তো শেষ হতে আর্টিস্ট রূপকথার হাতে মেহেন্দি পরানো শুরু করে দিল। মেহেন্দি আর্টিস্ট রূপকথাকে জিজ্ঞেস করলো, আপু, হাতের তালুতে কার নাম লিখবো? রূপকথা বললো, নাম হাতের তালুতে লিখবো না আপু, আঙ্গুলে লিখবো। আর্টিস্ট সবচেয়ে অবাক হলো, সচরাচর মানুষ তো হাতের তালুতে লেখে আপু। রূপকথা হাসলো, কিছু বললো না। তার দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী আর্টিস্ট তাকে মেহেন্দি পরিয়ে দিল। রাত 10টার দিকে সবাই মেহেন্দি পরানো শেষ হলো। রূপকথা আজ 2 হাত ভরে মেহেন্দি পড়েছে।
তাই তাকে আয়েশা বেগম খাইয়ে দিল। রূপকথা সন্ধ্যা থেকে উৎসকে খুঁজছে, অথচ একবারও তার দেখা পেল না। কাউকে যে জিজ্ঞেস করবে সেই উপায় নেই, সবাই মজা নেবে। হাতে কভারিং মেহেন্দি পড়ছে, তাই খুব দ্রুত শুকিয়ে গেছে। রূপকথা রুমে এসে দরজা লাগিয়ে কোনো রকম আস্তে করে চুড়িদারটা খুলে একটা পিজে সেট পরে নিল। এরপর বিছানায় বসে উৎসকে কল দিল। রিং হলো কিন্তু রিসিভ হলো না। রূপকথা কয়েকবার কল দিয়ে শেষে ব্যর্থ হয়ে উঠে ওয়াশরুমে চলে গেল। এরপর হাতের মেহেন্দি উঠিয়ে ফ্রেশ হয়ে এলো। এরপর দরজায় লক খুলে শুয়ে পড়লো, যেন উৎস আসলে তাকে আবার উঠতে না হয়। বেবি গার্ল, বেবি গার্ল ওঠো। বেশ কয়েকবার এই ডাক শোনার পর রূপকথার ঘুমটা হালকা হলো, নড়ে চড়ে উঠলো। গলা শুনে বেশ বুঝতে পারলো এটা উৎস। তার গলা এমন শোনাচ্ছে কেন? রূপকথা আর সময় নষ্ট না করে উঠে আসলো। ব্যালকনি থেকে আসা আলো আর ড্রিম লাইটের আলোয় উৎসকে স্পষ্ট দেখছে রূপকথা। উৎস তার পায়ের কাছে এসে কেমন যেন ঢুলছে। রূপকথা জিজ্ঞাসা করলো, কী হয়েছে? ঠিক আছেন আপনি? কোথায় ছিলেন এতক্ষণ? উৎস রূপকথার পা ধরে বলল, ঠিক নেই আমি। রূপকথা বলল, নর্মালি বসে কথা বলুন, পা ধরে বসে আছেন কেন? উৎস বলল, বলবো না। রূপকথা উৎসর পায়ের কাছ থেকে টেনে তুলল। তার কেন যেন উৎসকে স্বাভাবিক মনে হচ্ছে না। জিজ্ঞাসা করলো, ঠিক আছেন আপনি? উৎস মাথা মুড়িয়ে বুঝলো ঠিক নেই। সেই রূপকথা জিজ্ঞাসা করলো, কী হয়েছে বলুন, না বললে কীভাবে বুঝবো? শরীর খারাপ লাগছে আপনার? মাকে ডাকবো? উৎস বলল, হুম। রূপকথা বলল, তাহলে? উৎস কিছু না বলে ঠোঁটে আঙুল দিয়ে বসে আছে। রূপকথা জিজ্ঞেস করলো, আপনি ঘুমাবেন না? উৎস না সহ্য মাথা নাড়ল। রূপকথা বলল, তাহলে কী করবেন? উৎস বলল, তোমাকে আদর। রূপকথা বলল, এখন আদর করার সময় তো না, এখন তো ঘুমানোর সময়। উৎস বলল, না না না। এই কথা শুনে উৎস রূপকথার দিকে আর একটু চেপে উঠল। এরপর মুহূর্তের ব্যবধানে তাকে একটানে নিজের কোলে বসে দিল। উৎসের এমন কাণ্ড দেখে রূপকথা যেন বেকুব বের গেল। উৎস রূপকথাকে আরো অবাক করে দিয়ে তার ঘাড়ে রূপকথা তাকে নিজে থেকে সরাতে চাইলে। জিজ্ঞেস করলো, আপনি নেশা করছেন? উৎস রূপকথার ঘাত থেকে মুখ তুলে বলল, একটু খেয়েছি লাল পানি। রূপকথা বলল, কোথায় পেয়েছেন? উৎস বলল, প্রান্ত এনেছে। রূপকথা কিছু বলার জন্য মুখ খুলছে, এমন সময় উৎস নিজের আঙুল দিয়ে রূপকথার ঠোঁট থামিয়ে দেয়। বলল, আদরের সময় বাড়তি কথা বললে নানিকে বলে দিব। রূপকথা হাত চমকানো, বলল, ছাড়ুন আমায়। রূপকথা বলল, উৎস বলল, ছাড়বো না। রূপকথা বলল, আপনি ব্রাশ করে আসেন, আপনার গাল থেকে গন্ধ বেরোচ্ছে, আমি বমি করে আসছে। আসলে ব্রাশ করে আসলে তোমাকে আদর করতে দেবে? রূপকথা একটু হেসে বলে, দেবো। প্লিজ এবার আপনি ওয়াশরুমে যান। উৎস আর কিছু না বলে রূপকথার গালে ওয়াশরুমে চলে গেল। উৎস যেতে রূপকথা হাঁপ ছেড়ে বসলো। তড়িৎ গতিতে বিছানা থেকে নেমে গায়ে একটা ওড়না জড়িয়ে নিচে চলে গেল। উৎস ব্রাশ করে এসে দেখে রূপকথা নেই। উৎস ডাকলো, বেবি গার্ল, এই বেবি গার্ল, আমার বেবি গার্ল, কোথায় তুমি? এমন সময় রূপকথা রুমে আসলো, হাতে লেবু পানি নিয়ে। বলল, এই যে আমি এখানে। উৎস রূপকথার দিকে এগিয়ে এসে বলল, কোথায় ছিলে? আই মিস ইউ। রূপকথা লেবু পানিটা গ্লাসটা উৎসের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা আনতে গেছিলাম, এবার চুপচাপ লক্ষ্মী বাচ্চার মতো খেয়ে নিন তো। উৎস বলল, লেবু পানি কেন? রূপকথা বলল, এটা না খেলে আপনার নেশা কাটবে না। উৎস এবার গ্লাসটা হাতে নিয়ে বিছানার পাশে টি টেবিলে রেখে টেনে টেনে বলল, নেশা লাগছে, প্রেমের নেশা, তাই জাওয়াত সাহেব দিবে আজ তার বেবি গার্লকে শশা। উষার কথা শুনে রূপকথা কয়েকবার পিছিয়ে গেল। বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। উষা রূপকথাকে টেনে নিজের কাছে নিয়ে এলো। এরপর দরজাটা লাগিয়ে দিয়ে বলল, দরজা খুলে রাখছো কেন? উষার এমন ব্যাপারে রূপকথা ভয় পেয়ে থতমত খেয়ে বলল, আপনি নিজের মধ্যে নাই। উৎস বলল, হ্যাঁ, তোমার মধ্যে চলে গেছি। রূপকথা বলল, এসব আজে বাজে জিনিস কেন খেতে গেলেন? উৎস বলল, আজ খেতে চাইনি, প্রান্ত বাইন ড্যাশটা জোর করে খাইয়েছে, বলেছে এটা নর্মাল পেক, খেলে কিচ্ছু হবে না। আর রূপকথা বলল, আমার ঘুম আসতেছে। উৎস বলল, আমার গায়ের জ্বালা ধরিয়ে দিয়ে এখন তোমার ঘুম আসছে? রূপকথা বলল, আমি কি করছি? উৎস কিছু না বলে রূপকথাকে উল্টো ঘুরিয়ে ধরলো। রূপকথার পিঠে উৎসের বুকের সঙ্গে লেপটে গেল। উৎস ঘাট থেকে রূপকথার ফোলা চুলগুলো সরিয়ে সেখানে চুমু খেলো। বলল, আই লাভ ইউ সো মাচ। উৎসের কথাটা বারবার রূপকথার কানে বাজতে লাগলো। তার জাওয়ার সাহেব তাকে ভালোবাসে, এই কথাটা তার জাওয়ার সাহেব নিজের মুখে স্বীকার করে নিচ্ছে। এ যেন বিশ্বাসই করছে না রূপকথা। পরক্ষণে ভাবলো হয়তো নেশার করে ভুলভাল বলছে। রূপকথা ভাবনার ছেদ ঘুটে উৎস তার ঘাড়ে দাঁত বসলো। উৎসের দাঁতের জোর রূপকথার চোখের পানি জমেলো। ছাড়ুন, লাগছে আমায়। রূপকথা লাগছে শুনে সেখানটায় বলল, এত সফট কেন? রূপকথা বলল, ঘুম আসছে আমার। উৎস বলল, না না, ঘুমাতে দেবে না। রূপকথা বলল, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। উৎস রূপকথাকে এবার কোলে তুলে নিল। রূপকথা ভয় পেল, বলল, এই মাতাল, কোল থেকে নামান আমাকে। একেই তো নিজে ঢুলে, তার মধ্যে আবার আমাকে কোলে নিচ্ছেন। উৎস রূপকথাকে নিয়ে বিছানায় চলে গেল। উৎস রূপকথাকে বিছানায় শুয়ে দিয়ে বলল, একটা আপ্পা দেই।
রূপকথা বললো না। উৎস বললো প্লিজ একটা দেই না। রূপকথা বললো ঠিক আছে, তবে জাস্ট মুখে দেবেন। উৎস বললো ওকে, তুমি চোখ বন্ধ করো। রূপকথা বললো বেশি বাড়াবাড়ি করবে কিন্তু আমি রাগ করবো। উৎস মাথা নাড়ল, ওকে বস, এবার চোখ বন্ধ। রূপকথা চোখ বন্ধ করে খানিক পর অনুভব করলো কেউ তার পেটে বেসামাল চুমু খাচ্ছে। রূপকথা মুহূর্তে এক লাফে উঠে বসলো, পেটে হাত দিয়ে বলে কী করতেছেন আপনি? উৎস তাকে ধাক্কা মেরে বললো এবার চুপ, চুমু চুমু চুমু। রূপকথা বললো আপনি গালে দিবেন বলছিলেন। উৎস বললো আমি বলিনি, তুমি বলছো। রূপকথা বললো এমন করলে কিন্তু আমি উঠে অন্য রুমে চলে যাবো। উৎস বললো যাও, দেখি কত বড় সাহস। রূপকথা বললো সত্যি চলে যাবো কিন্তু। রূপকথা বললো যাও। রূপকথা বললো মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু আমার। উৎস বললো কাছে আসো, একটা আপা দিয়ে ঠিক হয়ে যাবে। রূপকথা বললো আপনি লেবু পানিটা খাননি কেন? উৎস বললো লেবু পানি খেলে তোমাকে আদর করতে দেবে। রূপকথা বললো দেবো, তবে একটা শর্তে। উৎস বললো আবার কি? রূপকথা বললো লেবু পানি খেয়ে 10 মিনিট চুপ বসে থাকতে হবে। উৎস বললো ততক্ষণে যদি আমার ঘুম চলে আসে। রূপকথা বললো যাতে মাতাল হলো তালে ঠিক। উৎস বললো এত কথা বাদ দাও, কাছে এসো, আদর করি। প্রেম সুধা পর্ব 8। পুরো গল্প প্লেলিস্টে আর একটা পর্ব আছে।